আচ্ছা দেখেন, আজকে হচ্ছে আমাদের মধ্যযুগের আলোচনা শুরু হবে। আচ্ছা, আমার কথা কি ক্লিয়ার আছে কিনা একদম? আর গত ক্লাসে মনে হয় সাউন্ড একটু সমস্যা ছিল। আজকেও এটা নিয়ে কাজ করব, কিন্তু আমি বাইরে থাকার কারণে এটা সম্ভব হচ্ছে না। তো মধ্যযুগের বলতে গিয়ে এখানে প্রথমে অন্ধকার যুগের কিছু বিষয় আছে, যেটা অলরেডি মনে হয় এর আগের ক্লাসে বলা হয়ে গেছিল। চর্যাপদের ওই ক্লাসটাতে ছিল। তো আমরা মধ্যযুগ থেকে শুরু করব। মধ্যযুগের প্রথমেই যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ গীত কাব্য। তো এই কাব্যটা পড়তে গিয়ে, আমি যদি মার্ক করি যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, এটা পড়তে গিয়ে আমাদের একটু কিছু তুলনামূলক আলোচনা করতে হবে। নর্মাল যে তথ্যগুলো এখানে আছে এগুলো তো বই থেকে পড়নি, তবে আমাদের কিছু তুলনামূলক আলোচনা করতে হবে, যেটা হচ্ছে কনফিউশনের জায়গা থাকে চর্যাপদের সাথে। তো ওই তুলনামূলক আলোচনাটা আমি একটু করি। সেটা হচ্ছে, ধরেন আমরা যদি বলে বাংলা ভাষায় সবচেয়ে আদি নিদর্শন বা প্রাচীন নিদর্শন কোনটা, বাংলা সাহিত্যের সবচেয়ে প্রাচীন নিদর্শন কোনটা, এটার উত্তর হয় কি? আমরা সবাই জানি সেটা হচ্ছে চর্যাপদ। কিন্তু কোয়েশ্চেনটা যদি বলে খাঁটি বাংলা ভাষায়, মানে একদম খাঁটি বাংলা ভাষায় রচিত বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটা, কোয়েশ্চেনটা যদি আদি নিদর্শন দিয়ে আমরা গাই দিই না, যদি কোয়েশ্চেন না থাকে খাঁটি বাংলা ভাষায় রচিত বাংলা সাহিত্যের নিদর্শন, তখন সেটা হবে যে শ্রীকৃষ্ণ গাইতে হবে। কারণ চর্যাপদ যে একদম খাঁটি বাংলা ভাষায় রচিত ওটা ওভাবে বলা যায় না। কিন্তু শ্রীকৃষ্ণ কীর্ত কাব্য সম্পর্কে বলা যায় কিনা, এই যে সর্বস্বীকৃত খাঁটি বাংলা ভাষায় রচিত মধ্যযুগের প্রথম এবং শ্রেষ্ঠ কাব্য, সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্ত কাব্য। তো খাঁটি বাংলা ভাষায় বলা হচ্ছে, আমরা যদি বাংলা সাহিত্যের কথা হিসাব করি খাঁটি বাংলা ভাষায়, সেটা আমরা বলতে পারবো শ্রীকৃষ্ণ কীর্ত কাব্যের কথা। আর আরেকটা তুলনামূলক আলোচনা হতে পারে, সেটা হচ্ছে কোশ্চেনটা এভাবেও হইতে পারে, একক কবি রচিত বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটা, একক কবি রচিত বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটা। তো এইটাও যদি আদি নিদর্শন দেখেই আমরা চর্যাপদ দাগায় দিতে পারবো না। কারণ হচ্ছে আমরা জানি চর্যাপদ একক কবি দ্বারা রচিত না। ওখানে কবি সংখ্যা কতজন, কি একজন বলেন তো, চর্যাপদে কবি সংখ্যা কতজন ছিল? 24 জন। 23 মতান্তরে 24। 23 মতান্তর 24, তাইলে বলতে পারি ওইটা একক কবি রচিত না। কিন্তু শ্রীকৃষ্ণ কীর্ত কাব্য যেটা, সেটা হচ্ছে একক কবি রচিত। সেই কবিটার নাম কি, কেউ বলতে পারবেন? বরুচন্দ্রী বরচন্ডী দাস। দাস। হরিচন্দ্রী দাস, এক্স্যাক্টলি। তাহলে আমরা এই আরেকটা পার্থক্য ধরতে পারলাম, সেটা হচ্ছে একক কবি রচিত যদি আদি নিদর্শন বলে, সেটা আমরা অবশ্যই শ্রীকৃষ্ণ কীর্ত কাব্য যেটা আছে সেটা দেখাবো। তাহলে কোশ্চেনটা কিন্তু আর এই নিদর্শন দেখে আমরা চর্যাপদ দাগায় ফেলবো না। এরপরে এখানে আরো কিছু তুলনামূলক যে জিনিসটা আছে সেটা হচ্ছে কিরকম দেখেন। ধরেন আপনাকে সালে যে বিষয়টা, আমরা জানি চর্যাপদ আবিষ্কার হয়েছিল কত সাল, চর্যাপদ কত সাল আবিষ্কার হয়েছিল? 1960 উনিশশো সালে। 1907। সাতে। আর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, হ্যাঁ, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য যেটা আছে উনিশশো সেটা হচ্ছে উনিশশো নয় নয় উনিশশো কাছাকাছি নয় সাল। তো 1909 কাছাকাছি সাল। তো অপশনে যখন দুইটা দেখবো আমাদের কনফিউশন সৃষ্টির একটা জায়গা আছে। এটা আমরা ইংরেজি সাল যেরকম শিখবো, একই ভাবে হচ্ছে আমরা বাংলাটা শিখে নিব। কারণ বাংলাটা দিয়ে বঙ্গাব্দ, ইংলিশটা দিয়ে খ্রিস্টাব্দ দিয়ে আমাদের একটা কনফিউশন সৃষ্টির একটা জায়গা আছে, এটা আমরা ক্লিয়ার করে নিব। আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে আবিষ্কারের স্থান। আমরা জানি চর্যাপদ আবিষ্কার হয়েছিল কোথেকে, নেপালের থেকে, লাইব্রেরি আছে ওখান থেকে। আর শ্রীকৃষ্ণ যে সেটা আবিষ্কার হয়েছে কোথায়? একটা গ্রন্থ থেকে, সেটা অলরেডি আসছে, দেখেন এখানে যাচ্ছে 40তম আছে সেটা, মানে শ্রীকৃষ্ণ কাব্য থেকে রয়েছে গোয়ালগড় থেকে। তো এই যে দেখেন, এই কিন্তু অপশন দেওয়া আছে নেপালের রাজদরবার থেকে। কনফিউশন আমাদের সাথে একটা ঝামেলা, এটা প্রশ্ন করে। তো যেহেতু আবিষ্কারের স্থান নিয়ে একটা কনফিউশন দিয়ে 40তম বিসিএস আসছে, তো এরকম আবিষ্কার কনফিউশন, এক কবি নাকি বহু কবি রচিত, এই কনফিউশন গুলো তো। ভাইয়ের মনে হয় নেট সমস্যা। আচ্ছা, আমি মনে ডিসকানেক্ট হয়ে গেছিলাম, আবার দিচ্ছে। ওকে, তাহলে এই বিষয়গুলা এখানে যেটা আছে তুলনামূলক, আমরা দুইটা জিনিসগুলা তুলনামূলক ভাবে একটু মানে আলোচনা করে শিখে রাখতে হবে। চর্যাপদের সাথে শ্রীকৃষ্ণ কীর্তন যেন ইয়া না হয়, প্যাচ যেন লাগে। কত আবিষ্কার হয়েছিল, কে আবিষ্কার করছিল, ওনার উপাধি কি, কত সালে প্রকাশ হয়েছিল, এই তথ্যগুলো এখানে সুন্দর করে দেওয়া আছে। কোত্থেকে প্রকাশ হয়েছে এগুলো দেখবেন, কোথা থেকে আবিষ্কার হয়েছে। এই যে কাকিল্য গ্রামের এক গৃহস্থের গোয়ালগড় থেকে এটা আবিষ্কার হয়েছিল, এটার নাম কি, নামকরণ কি ছিল, এই যে নামকরণ নিয়ে কিছু কথাবার্তা আছে, এগুলো এখান থেকে দেখে নিবেন। জাস্ট আমি বললাম এটা পড়ার সময় তুলনামূলক এই আলোচনাটা আপনাদের জানা রাখতে হবে। আর আরেকটা জিনিস আছে,
শ্রীকীর্তন একটু বিস্তারিত আলোচনা আছে, সেটা হচ্ছে দেখেন, এটা জানা থাকতে হবে। এখানে মোট খণ্ড হয়েছে কয়টা? 13টা খণ্ড। এগুলো আসবে 13টা খণ্ড, 6টি। তো এরকম আসতে পারে কয়টা খণ্ড, আবার কয়টা পদ আছে, এটা এখান থেকে লিখিত একটা কোয়েশ্চেন এরকম হইতে পারে। 13টা খণ্ডের নাম আপনাকে লিখতে বলতে পারে। এমসিকিউতে একটা কোয়েশ্চেন হইতে পারে এরকম, নিচের কোনটি কি মানে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড নয়। তিনটা এখান থেকে দিয়ে দিবে, আরেকটা বাইরে থেকে। অলরেডি আমার যতদূর মনে পড়ে বাংলাদেশ ব্যাংকের এডির একটা পরীক্ষাতে এরকম একটা কোয়েশ্চেন হয়েছিল। এডি অথবা অফিসার ব্যাংকে, মানে 21 সাল অথবা 22 সাল ভিত্তিক পরীক্ষাগুলোতে। তো সামনে এরকম হতে পারে। লিখিত তো যদি আসে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য সম্পর্কে, তখন আপনাকে লিখতে বলবে। আপনার উত্তরে যদি এরকম 13টা খণ্ড হয়তো আপনি আলাদা করে বিস্তারিত বর্ণনা করা লাগবে না। কিন্তু আপনি যদি 13টা খণ্ডের নাম লেখেন না, আপনার লেখার মান বাড়বে। তো হিসাবে হবে লিখিতের জন্য লাগতেছে, প্রিলির জন্য লাগতেছে এবং লিখিতের জন্য লাগতেছে। ওই হিসাবে আমার পরামর্শ থাকবে 13টা খণ্ড দর করে মুখস্থ করে ফেলা। জন্মখণ্ড, তাম্বুল খণ্ড, দানখণ্ড, নৌখণ্ড, খণ্ড, এরকম একদম যেরকম আছে এরকম সুন্দর করে লিখে নিবেন। শিখার ক্ষেত্রে এখানে মুখস্থ করে নেবেন। মুখস্থ করলে লিখিত তো আসলেও দিতে পারবেন, এমসিকিউ তো আসলে এটা আর ঝামেলা হবে না। আবার শিখার ক্ষেত্রে নামগুলো একটু স্পষ্ট করে পড়বেন। এখানে ভাগখণ্ড দেওয়া আছে কিরকম, কালী ধন খণ্ড কিরকম নাম দেওয়া আছে, কারণ ওই যে বাংলাদেশ ব্যাংকের যে কোয়েশ্চেনটা হয়েছিল, ওখানে খণ্ডের নামটা একটু মানে সব পরিবর্তন করে দিয়েছিল। তো এটা একটা ঝামেলা হতে পারে। তাহলে পড়ার সময় এই জিনিসগুলো পড়বেন। তারপর তিনটা এখানে প্রধান চরিত্র আছে, কৃষ্ণ কিসের প্রতীক, রাধা কিসের বড়াই কে, তিনটা চরিত্র। কারণ হচ্ছে আপনাকে লিখিততে যখন আসবে, লিখিততে হয়তো আপনাকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য সম্পর্কে যখন লিখতে বলবে, তখন 3 নাম্বার অথবা 6 নাম্বারের কোশ্চেনে তো আপনি একদম বিস্তারিত সব লিখতে পারবেন না। ওখানে আপনার জিস্ট যে তথ্যগুলো আছে ওগুলা দিতে হবে। ওগুলা দিতে গিয়ে আপনি এই কাব্যের ধরনটা কিরকম, এটা নাট্যগীতি নাকি অন্য কিছু, এটা লিখতে হবে। এটাতে কয়টা খণ্ড, কয়টা আপনার লিখতে হবে। তারপর এখানে চরিত্রগুলো আপনার ছোট করে বিশ্লেষণ করে দিতে হবে। তাহলে মূল কথাগুলো, আবিষ্কার ইতিহাসগুলো লিখতে হবে। তাহলে আপনি হয়তো কাহিনী পুরোটা বিস্তারিত লিখতে পারবেন না, কিন্তু তিনটা চরিত্র সম্পর্কে তো আপনি কিছু বর্ণনা যদি নাই লিখেন, আপনার উত্তরটা পরিপূর্ণ হবে না। তো এই জন্য তিনটা চরিত্র প্রিলির জন্য যেরকম লাগবে, আপনাদের লিখিতর জন্য লাগবে। মোটামুটি প্রিলিতে এখান থেকে এরকম আসে। এটা ধরন কি সেটা তো বললামই, নাট্যগীতি। এটা অলরেডি বিসিএস এর বিগত কোশ্চেন আসছে। লিখিত তো আসলে আপনার এগুলা লিখতে হবে। তাহলে মোটামুটি এখানে তথ্য যেগুলো আছে সেগুলো পড়বেন। লিখিতর জন্য এই তথ্যগুলো আপনি কাজে লাগাইতে পারবেন। এইগুলো আমার শ্রীকৃষ্ণ কীর্তন নিয়ে কথা। এরপর যদি আমরা বৈষ্ণব পদাবলী, তাহলে লিখিত থেকে লিখিততে কিরকম আসবে সেটাও বললাম। জাস্ট এরকম আসবে, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য সম্পর্কে আপনাকে লিখতে বলবে। অথবা এটার বিশ্লেষণ করতে পারে, মানে এটা কি ধর্ম করলে এটা যে নাট্যগীতি, এটা একটু এক্সপ্লেন করতে হবে। এখানে ডাইজেস্ট হওয়ার কারণে এখানে বিস্তারিত নয়। আপনাদের কাছে অগ্রদূত বা শিখর যেটাই থাকুক, ওখানে দেখবেন আর একটু বিস্তারিত পাবেন। ওখান থেকে এটা দেখে নিতে পারেন। আর প্রিলির জন্য তো মোটামুটি এই তথ্যগুলোই আসবে। বৈষ্ণব পদাবলীও প্রিলি এবং লিখিত দুইটার জন্যই মানে এটা যেমন গুরুত্বপূর্ণ। এখান থেকে এমসিকিউ আসে। মধ্যযুগ থেকে যে 4-5 নাম্বার আসে, 3-4 নাম্বার, এটা এখান থেকে আসবে। আবার লিখিত তো এখান থেকে আসে। লিখিত আসার ক্ষেত্রে এখানে কোশ্চেন হচ্ছে বৈষ্ণব পদাবলী বলতে কি বুঝে, এরকম কোশ্চেন হইতে পারে। বৈষ্ণব পদাবলীর 3-4 জন পদকর্তার পরিচয় দিতে বলতে পারে আপনাকে। এই যে আমরা পদকর্তা গুলো যখন এখানে আমরা পড়তে যাব, পড়তে গেলে এগুলা তো পড়বোই, কে কেন কি জন্য বিখ্যাত এটা বলবো। তবে লিখিততে এরকম আসবে, আপনাকে পরিচয় দিতে বলবে। পরিচয় যখন আপনাকে বলবে 3 জন বৈষ্ণব পদকর্তার, বৈষ্ণব পদাবলীর 3 জন পদকর্তার বর্ণনা পরিচয় দিতে বলবে, তখন ওদের পরিচয়, কোথায় জন্মগ্রহণ করছে, কবে করছে, এগুলো তো লিখবেন। মানে ওনাদের পদাবলীটার নাম কি ছিল এগুলো লিখবেন, কোন ভাষায় রচনা করছে এগুলো লিখবেন। সাথে হচ্ছে ওনাদের কিছু উক্তি থাকে, সেটা যদি আমরা নিচের দিকে যাই দেখবেন এই যে কতগুলো উক্তি আছে। এই উক্তিগুলো প্রিলিমিনারিতে আসে। এগুলো প্রিলিমিনারিতে আসে কে কোন রচনা করছে এরকম। তো এই তথ্যগুলো আপনারা লিখিততে দাগায় দিতে পারবেন। যখন পরিচয় দিতে যাবেন, চণ্ডীদাসের পরিচয় দেওয়ার সময় এবং চণ্ডীদাসের 2টা উক্তি দিতে হবে, নাইলে আপনার লিখিত ওই উত্তরটা মানসম্মত হবে না। তাহলে যখন এরকম লিখিততে এই কোশ্চেনটা এরকম করে ক্লিয়ার করে নেবেন। আরেকটা হচ্ছে বলি বৈষ্ণব পদাবলী কাকে বলে এটা শিখতে হবে, এটার বৈশিষ্ট্যগুলো পড়তে হবে। এটা বৈষ্ণব পদাবলীর বৈশিষ্ট্যগুলো আপনাকে লিখতে বলতে পারবে। এটা কোশ্চেন দেখবেন। আর প্রিলির জন্য যেগুলো লাগবে সেটা একটু আমি এখানে বলি। মূল ম্যাসেজ যে জায়গাটা সেটা হচ্ছে একটু ক্লিয়ার করে দিই। এই যে এটা মানে অধিকাংশ আমাদের সবারই ম্যাচ লাগে পদাবলীর আদি কবি এবং কোন ভাষায় কি এরকম। এখানে দেখেন পদাবলীর প্রথম কবি বিদ্যাপতি এরকম দেওয়া আছে। বাংলা ভাষার পদাবলীর প্রধান কবি সুরেশ, সংস্কৃত ভাষার আদি কবি হচ্ছে জয়দেব। এইটা পড়ার ক্ষেত্রে আপনারা সিকোয়েন্সটাকে রেডি করবেন সেটা একটু বলি। আপনারা সিকোয়েন্সটা মনে রাখবেন এভাবে: একে থাকবে হচ্ছে জয়দেব, 1 নাম্বারে শিখবেন জয়দেব, মানে কে থাকবে জয়ের নাম। 2 হবে বিদ্যা, লিখে যাচ্ছে না, আচ্ছা আমি বলি। একে হচ্ছে কি হবে, একে হবে আপনারা এক লিখবেন হচ্ছে জয়ের নাম, 2 হবে বিদ্যাপতি, 3 আপনার চণ্ডীদাস। মানে আপনার যদি বলে পদাবলীর আদি কবিকে কোন ভাষায় রচনা করছে, সেটা যদি না জিজ্ঞেস করে যদি বলে পদাবলীর আদি কবিকে, এটার উত্তর জয়দেব। কারণ বৈষ্ণব পদাবলীর প্রথম যে জিনিসটা গ্রন্থটা রচনা করছিল সেটা হচ্ছে জয়দেব রচনা করছে। সেটা ছিল আবার সংস্কৃত ভাষা। কিন্তু অপশনে যদি আপনি জয়দেব থাকে,
তখন সে উত্তর মানে সিকোয়েন্স অনুসারে একে, যদি জয়দেব থাকে দুই বলছে আমি বিদ্যাপতি। এখন অপশন যদি এক না থাকে, জয়দেব যদি না থাকে, দুই যে আছে সে এক হবে। মূলত এই ঝামেলাটা থেকে এই কোশ্চেনটা নিয়ে বিদ্যাপতি এবং লাগছিল, কোশ্চেনটা এখানে দেওয়া নাই। 23তম অথবা 24তম বিসিএস এই কোশ্চেনটা আসছিল, যেটা এখানে আমি দেখতে পাচ্ছি না, এখানে হয়তো দেয় না, এখানে রিসেন্ট গুলা দেওয়া আছে। তাহলে এখানে হবে কি, যদি আপনাদের মানে আদি কবিকে পদাবলী কোশ্চেন বললে অপশন যদি জয়দেব থাকে অবশ্যই আনসার হবে জয়দেব। জয়দেব না থাকে ক্ষেত্রে বিদ্যাপতি। আর যদি স্পেসিফিক বলে দেয় সংস্কৃত ভাষায় পদাবলীর আদি কবি কি, সেটা হবে জয়দেব। আর যদি বলে বাংলা ভাষায় পদাবলীর প্রথম কবি কি, সেটা হবে চণ্ডীদাস। চণ্ডীদাস বাংলা ভাষায় রচনা করছে। আর বিদ্যাপতি যে ভাষায় রচনা করছে সেটা কোন ভাষা বলতে পারবেন? বলেন তো ব্রজবুলি। কেউ। ব্রজবুলি ভাষায় রচনা করছে। এখন ব্রজবুলি ভাষাটা কি সেটা জানি কিনা? মৈথিলি ভাষা। না, প্রকার কৃত্রিম কবি ভাষা, এটা ভালো মৈথিলি ভাষার মানে মিশ্রণে এই ভাষাটা রচিত, যে ভাষা হচ্ছে বিদ্যাপতি রচনা করছে। এই অংশটা ক্লিয়ার আসলে আপনারা, তাহলে অবশ্যই পদাবলী আদি কবি কি বললে জয়দেব দাগাবেন। জয়দেব অপশন থাকলে সেটা উত্তর হবে বি। যদি ভাষা উল্লেখ করে দেয় সংস্কৃত ভাষায় পদাবলীর কবিকে, সেটা হবে। যদি বলে বাংলা ভাষায় পদাবলীর প্রথম কবিকে, সেটা হবে চণ্ডীদাস। যদি বলে ব্রজবুলি ভাষায় পদাবলীর প্রথম কবিকে, সেটা হবে বিদ্যাপতি। আর বলে শ্রেষ্ঠ কবিকে, সেটা এখানে চণ্ডীদাস দেওয়া আছে, এটা চণ্ডীদাস হওয়ার কথা না, এটা হবে বিদ্যাপতি। পদাবলীর শ্রেষ্ঠ কবিকে এখানে যদিও চণ্ডীদাস দেওয়া আছে, এটা চণ্ডীদাস হওয়ার কথা না, এটা হবে বিদ্যাপতি। তারপরে এই মূলত আপনাদের ম্যাচ লাগার এখানে একটা কয়েকটা তথ্য সম্পর্কে একটু বলি। এই যে জয়দেব যে আছে, জয়দেব দেখেন, জয়দেব বাঙালি কবি, এই তথ্যটা একটু ফ্যাস লাগে। সেটা হচ্ছে জয়দেব হচ্ছে বাঙালি কবি, তবে সে বাংলা ভাষার কবি না, এটা মনে রাখবেন। জয়দেব হচ্ছে বাংলা ভাষার কবি না, এটা একটু ফ্যাস লাগতে পারে। কারণ আপনার কোয়েশ্চেন হবে যে কোনজন বাংলা ভাষার কবি। এখন এই তথ্যের মানে এইটার পার্থক্যটা হচ্ছে আর কি না, জয়দেব বাঙালি কবি ঠিক আছে, কিন্তু তার সাহিত্য কর্মটা ছিল সংস্কৃত ভাষায়, যেটা আমরা দেখলাম সংস্কৃত ভাষায় পদাবলীর গ্রন্থ রচনা করছে, সেটা হচ্ছে জয়দেব। সে বাঙালি কবি থাকা সত্ত্বেও সে বাংলা ভাষায় গ্রন্থটা রচনা করে নাই বা সাহিত্য চর্চা করে নাই, সে করছিল সংস্কৃত ভাষায়। এই জন্য জয়দেবকে বলা হয় বাঙালি কবি, কিন্তু বাংলা ভাষার কবি নয়, সে হচ্ছে সংস্কৃত ভাষার কবি। এবং ওর গ্রন্থ কোনটা, এই যে দেখেন গীত গোবিন্দম, একটা হচ্ছে গীত। আহ, আমি বাড়িতে আছি তো, নেটওয়ার্ক প্রচুর সমস্যা করতেছে, ওই জন্য ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। আবার দিচ্ছি। তাহলে দেবের ব্যাসটা ক্লিয়ার। এখানে কিছু উপাধি আছে, কার উপাধি কি এগুলো পড়তে হবে। গীত গোবিন্দম কে রচনা করছে, আরেকটা আছে গীত গোবিন্দ কে রচনা করছে, সেটা পড়ে নিতে হবে। তারপর হচ্ছে এই যে আর কিছু তথ্য আছে, তথ্য পড়বেন মোটামুটি। ফেসবুকের যে জায়গাটা সেটা আমি ক্লিয়ার করে দিলাম, লিখিতের জন্য কেমন হবে সেটা বলে দিলাম। সামনে যাই। আর এই যে বললাম, এই যে এখানে কতগুলো উক্তি আছে দেখেন, গুরুত্বপূর্ণ উক্তি, এগুলা লিখিত দুই জায়গায় লিখতে হবে। লিখিততে কখন লিখবেন? স্ক্রিনে কিছু দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না? শুধু আপনার ছবিটা দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আবার শেয়ার করি। এখন দেখা যাচ্ছে কিনা দেখেন। দেখা যাচ্ছে? না ভাই, এখনো দেখা যাচ্ছে না, লোডিং হচ্ছিল। এখন মোবাইলের স্ক্রিন দেখা যাচ্ছে। এখন আমি এখন ওই আমার পিডিএফটাতে আছি, এখন তো দেখা যায় কিনা। না ভাইয়া, দেখা যাচ্ছে না। এখন এসছে। তাহলে তো আসছে না? Fine, জি। ঠিক আছে। এখানে বললাম এই যে এখানে আরো কিছু তথ্য আছে, বৈষ্ণব পদাবলীর প্রথম সংকলন করেন কে, বা বাউল মনোহর দাস, যেটা এই তথ্যগুলো লাগে। এখানে অনেকগুলো আছে, তথ্যগুলো তো পড়বেনি, এগুলো হয়তো অত পেজ লাগবে না, এগুলো মুখস্থ জিনিস। আরেকটা এখানে লিখিত একটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে চণ্ডীদাস সমস্যা কি। আপনাকে বলবে মধ্য চণ্ডীদাস বলতে কি বুঝাই সেটা। তো মধ্যযুগ মোটামুটি 4জন চণ্ডীদাসের নাম পাওয়া যায়। তো আর চণ্ডীদাস নাম এত পরিমাণ ফেমাস ছিল ওই সময়, সবাই মানে অখ্যাত কুখ্যাত সেই নামে লেখার চেষ্টা করতো, এই জন্য অনেক লেখক বাইরে ছিল। এই জন্য এই নামটা নিয়ে একটা কনফিউশনের জায়গা ছিল, এই জন্য এই সমস্যাটাই মূলত বাংলা সাহিত্যে চণ্ডীদাস সমস্যা বলে। তবে এই 7 জনের নাম লিখবেন।
মোটামুটি এই 4 জন চণ্ডীদাসকে নিয়ে একটা ঝামেলা হয়েছিল, এই সমস্যাটাকে মূলত মানে কে অরিজিনাল চণ্ডীদাস এটা নিয়ে চণ্ডীদাস সমস্যাটা হয়। আর এখানে হচ্ছে এই তথ্য এই উক্তি যেগুলো আছে উক্তিগুলো এরকম আসে, মানে দেখেন এই যে জ্ঞান দাসের গুলা বিশেষ করে, এই যে সুখের লাগিয়া এই ঘর বাঁধানো, অনলে পুড়িয়া গেল, রূপ লাগি আখি জুড়ে গুণে মন ভর, এগুলা যেগুলো আছে এগুলা জ্ঞান দাসের গুলা পরীক্ষায় আসে। তারপরে চণ্ডীদাসেরও আছে, শুনো হে মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তার, এগুলো আমরা ছোটবেলা থেকে শুনে আসতেছি, এগুলা আছে। তবে এই কয়েকটা তো সময় তো পড়বেনি, আর এটা লিখিত আপনি তো লিখতে পারবেন, সেটা তো বললাম। যখন আপনাকে বলবে 3জন পদবাচ্য পরিচয় দিন, লিখিতের জন্য এই কোয়েশ্চেন আপনারা পড়বেন, বৈশিষ্ট্যাবলীর বৈশিষ্ট্য পড়বে, সাথে কোয়েশ্চেন গুলো তো আমরা আলাদা করে লিখে নিবই দিবই, তারপরে এখানে আলাদা করে বলা, তো ওই ক্ষেত্রে আপনারা এই উক্তিগুলো দিবেন, আর উক্তিগুলো তো প্রিলিমিনারি আসবে, তখন এগুলো আপনারা দিতে হবে আর কি এরকম। ঠিক আছে, এখানে হয়তো কিছু এই যে জিনিস আছে জ্ঞান দাসেরটা আমরা সবসময় বলতাম, এই যে লাগিয়া, লাগি, এই তথ্যগুলো থাকলে সেটা হচ্ছে জ্ঞান দাস, মানে এই শব্দ থাকলে সেটা হচ্ছে জ্ঞান দাসের, এইভাবে এটা মনে রাখা যাইতো। বাকিগুলো মুখস্থ করতে হবে আসলে। এরপরে সামনে যদি যাই জীবনী সাহিত্য, সেটা হচ্ছে শ্রী চৈতন্য দেবের জীবনী সাহিত্য। দেখেন মধ্যযুগে একটা শব্দ নাই, যিনি একটা উল্লেখযোগ্য অংশ দখল করে আছেন মধ্যযুগের সাহিত্যে, সেটা হচ্ছে শ্রী চৈতন্য দেব। উনি সাহিত্য রচনা করেন নাই, তবে ওনার নামে যে সাহিত্য রচনা হয়েছে সেটা দ্বারা মধ্যযুগ অনেক সমৃদ্ধ। এই জন্য বলা হয় মধ্যযুগে একটা অক্ষরও না লিখে কিন্তু মধ্যযুগের বাংলা সাহিত্যে একটা উল্লেখযোগ্য অংশ দখল করে আছে, সেটা হচ্ছে শ্রী চৈতন্যদেব। ওনাকে নিয়ে অনেকগুলা, ওনার জীবনী নিয়ে অনেকগুলা জীবনী সাহিত্য রচনা করছিল ওনার অনুসারী যারা আছে ওরা। ওই জীবনী সাহিত্য গুলা পরীক্ষায় আসে, প্রিলিমিনারিতে হয়তো এরকম আসে ওই সাহিত্যগুলা কে কোনটা রচনা করছে এরকম নাম দিয়ে, যেরকম চৈতন্য ভাগবত এটা বৃহৎ দাস রচনা করছে, লোচন দাস চৈতন্য মঙ্গল, তারপরে শ্রী চৈতন্য চরিত্রামৃত যেটা কৃষ্ণদাস কবিরাজ, এগুলা হচ্ছে এরকম তথ্যগুলা আসে, মুরারি গুপ্তের নামটাও আসে এরকম। তো এটা হয়তো কে কোন গ্রন্থটা রচনা করছে এরকম কোশ্চেন প্রিলিতে আসে, কিন্তু লিখিত তো এখান থেকে আসে। জীবনী সাহিত্য বলতে কি বুঝো, বা মধ্যযুগে শ্রী চৈতন্য দেবের যেটা আছে ওইটার অবদানটা বলতে বলে, অথবা কটসা বলে এগুলা, এই জীবনী সাহিত্য যেগুলা ওনার নিয়ে জীবনী গুলাকে কটসা বলা হয়। এই যেখানে দেখেন শ্রী চৈতন্য দেবের জীবনীকে বলা হয় কটসা, এই কটসা বলতে কি বুঝে এটা বলতে পারে, অথবা মধ্যযুগে জীবনী সাহিত্যের পরিচয় দিন এরকম কোয়েশ্চেনটা হইতে পারে, শ্রী চৈতন্য দেবের অবদান বর্ণনা করুন বাংলা সাহিত্যে, এরকম যখন বলবে তখন আপনি এই তথ্যগুলা তো লিখবেন, লিখার সময় অবশ্যই সাহিত্যগুলা, এই যে জীবনী সাহিত্য যেগুলো রচিত হয়েছে এগুলোর নাম লিখতে হবে, এগুলো সুন্দর করে লিখতে হবে, এগুলা লিখিততে আসে। যখন লিখিত আপনারা পড়তে যাবেন, লিখিত মডেল টেস্ট দিতে যাবেন, দেখবেন এই কোয়েশ্চেন গুলা লিখবেন অনেকবার। তো ওই জন্য এগুলা এই জীবনী সাহিত্যের প্রশ্ন লেখার সময় অবশ্যই জীবনী কাব্য যেগুলো আছে ওগুলোর তো নাম লিখতে হবে, সাহিত্য যেগুলো আছে ওগুলো তো লিখতে হবে, কে রচনা সেগুলো কে রচনা করছিল সেগুলো আপনার লিখতে হবে। তো কতগুলা দেখেন এখানে যদিও বাংলা জীবনী কাব্য অনেকগুলো দেওয়া আছে, তো বাংলা ভাষায় জীবনী যেটা প্রথম রচনা করছে সেটা হচ্ছে বৃন্দাবন দাস, তথ্যটা লাগবে। মানে বাংলা জীবনী যেটা আর কি বাংলা ভাষায়, বৃন্দাবন দাসেরটার নাম হচ্ছে চৈতন্য ভাগবত। তো এটা মনে রাখার জন্য দেখেন বাংলা ভাষায় রচনা করছে এটাও লাগবে, কিন্তু সংস্কৃত ভাষায় প্রথম যেটা সেটা হচ্ছে মুরারি গুপ্তের, সেটা হচ্ছে শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য চরিত্রামৃত যেটা আছে সেটা, এই যে এখানে দেওয়া আছে দেখেন সংস্কৃত ভাষায়। তো এইখানে কতগুলা যেগুলা লাগে সেগুলো যদি আমি একটু দাগাই দিই, বৃন্দাবন দাসেরটা আপনাদের পড়তে হবে, লোচন দাসেরটা পড়তে হবে, তারপরে কৃষ্ণদাস কবিরাজ যেটা আছে এগুলো পড়তে হবে। বাকিগুলা হয়তো ওরকম লাগে না, আবার এখানে লোচন দাস যেটা আছে সেটা তো বললাম, এগুলা বাকিগুলো হয়তো ওরকম লাগে না, এই যে কিন্তু অদ্বৈত প্রকার যেটা আছে ঈশ্বর নাগর এটা পড়তে হবে। বাকিগুলা হয়তো ওরকম লাগে না, কিন্তু পড়ে নিবেন 1-2 বার করে, কারণ বলা যায় না, দিয়ে দিবে এখান থেকে। অন্তত 4-5টা শিখে লাগলে লিখতে দিতে পারেন, আর যদি এখানে আসে সেটা লিখতে পারবেন। এমসিকিউ আসবে কিরকম দেখেন, এই যে বাংলা চৈতন্য দেবের প্রথম জীবনী গ্রন্থ রচনা করেন বৃন্দাবন দাস। এখানে এটা মনে রাখবেন কিভাবে, সুন্দর একটা জিনিস আছে, সেটা হচ্ছে বাংলা, বৃন্দাবন, ভাগবত, তিনটাতেই ভ শব্দটা আছে। বাংলায় চৈতন্য দেবের জীবনী গ্রন্থ সেটা রচনা করছে বৃন্দাবন দাস, আর সেটার নাম হচ্ছে চৈতন্য ভাগবত। তো হয়তো এরকম যদি আসে বাংলা শব্দটাতে বাংলা আছে, বৃন্দাবন দাসও বাংলা আছে, ব আছে, চৈতন্য ভাগবত, ভাগবত শব্দ ভ আছে, তাহলে এটা আপনি মুখস্থ করা স্যার আপনি বলে দিতে পারবেন। আর যদি বলে চৈতন্য দেবের প্রথম জীবনী গ্রন্থ রচনা করছে কে, সেটা হবে মুরারি গুপ্ত, সেটা হচ্ছে মুরারি গুপ্ত। আর যদি ভাষা উল্লেখ বলে দেয়, এই যে এখানে যেটা আছে সেটা যদি ভাষা উল্লেখ করে দেয় সংস্কৃত ভাষায় গিয়ে, সেটা হচ্ছে মুরারি গুপ্ত। তো ওর নামটাও আপনি শিখে রাখতে হবে, সেটা হচ্ছে শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য চরিত্রামৃত যেটা আছে এগুলা, এটাই। এরকম আলাদা করে ভাষা আকারও দিতে পারে। তারপর চৈতন্য দেবের এখানে পরিচয় আছে, এগুলো লাগে। ওনার প্রকৃত নাম বিশ্বম্ভর মিশ্র ডাক নাম, এরকম কোথায় জন্মগ্রহণ করছে এগুলো লাগে, উপরের অংশ তো আছেই। আর তো এখানে যেটা প্রিলির জন্য বেশি লাগবে, কোন গ্রন্থরা জীবনী কাব্যটা কে রচনা করছে, কোন ভাষায় রচনা করছে, এগুলা সেম তথ্যগুলা লিখিততেও লিখবেন। তাহলে এখান থেকে মোটামুটি মঙ্গল কাব্য দিয়ে আসছি। মঙ্গল কাব্য আমি শেষ করে পরের অংশ রোমান্টিক প্রণয় ওখান থেকে এটা সাপি ভাই বলবে। মঙ্গল কাব্য যদি আমি সে দেখেন,
মঙ্গল কাব্য আছে, মঙ্গল কাব্য থেকে মঙ্গল কাব্যের তো অনেক ভাগ আছে। একটু ভাগের আগে দেখেন, মঙ্গল প্রধান শাখা হচ্ছে তিনটা: মঙ্গল, প্রধান শাখা দুইটা পার্ট দেখেন। মঙ্গল কাব্যের প্রধান শাখা হচ্ছে তিনটা: মনসামঙ্গল, চন্ডীমঙ্গল, অন্নদামঙ্গল। মূলত এই তিনটা আমরা বিস্তারিত করি আর কি। অপ্রধান শাখা কয়েকটা আছে, একটা আছে। যদি কাব্যের প্রধান অংশ কয়টা? পাঁচটা: বন্দনা, পরিষদ, দুর্গন্ধ, মধ্যকণ্ঠ, ত্রিপল। এগুলো লিখিত তো আসতে পারে, মুখস্থ করে নেবেন। মুখস্থ করে নেবেন। লিলিতা এরকম কথা নয়, এখান থেকে নাম দিল দেবঘণ্ট, বাকি একটা অন্য জায়গা থেকে দিয়ে দিল। প্রিলিতে এরকম কোশ্চেন হইতে পারে, অথবা লিখিত তো হইতে পারে। মঙ্গল কাব্যের প্রধান অংশগুলোর পরিচয় দিন। লিখিত বলতে দেখবেন পাঁচটা অংশ আলাদা পরিচয় আছে। তো ওই পরিচয় শিখার আগে অন্তত পাঁচটা অংশের নামটা শিখতে হবে: বন্দনা, পরিচয়, দেবখণ্ড, মঠখণ্ড, শ্রুতিফল। আর পরিচয় এনে লিখিত বই থেকে বা আমি আবার ডিসকানেক্ট হয়ে গেছিলাম, দেখেন তো আবার শেয়ার দিচ্ছি, দেখা গেলে একটু বললেন। দেখা যাচ্ছে কিনা বলেন তো? Screen দেখা যাচ্ছে বাংলা মারবেন স্যার? দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে। তাহলে না স্যার, এখনো আসেনি। একটা বোতলের মধ্যে ওই জন্য একটা বোতল আছে না বড়টা, ওটা জ্বলাই দেই। আপনি ভিতরে কেন? থাকলে ওই জন্য ঝুলে থাকবো নিচে বাইর সাইডে। দেখা যাচ্ছে না। কিন্তু ওই হ্যাঁ, মাটিতে এখন দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে। ঠিক আছে, মানে গোবর। ঠিক আছে। মঙ্গল কাব্যের এখানে ই- ইব্রাহিম ভাই, পাঁচটা খণ্ড আপনি হচ্ছে থেকে মিউট শুরু করে করি। রাখুন। ইব্রাহিম, সজল ইসলাম, একটু মিউট করে রাখুন। আচ্ছা, মঙ্গল কাব্যের দেখেন যেটা বললাম, প্রধান শাখা বলে তিনটা, যদি বলে প্রধান অংশ পাঁচটা, নাম সুন্দর করে মুখস্থ করে নেবেন। মঙ্গল কাব্য থেকে লিখিত কোশ্চেন এরকম হবে: মঙ্গল কাব্য কি, এরকম কোশ্চেন গুলো এরকম হবে। মঙ্গল কাব্য কি, এবার বৈশিষ্ট্য লিখুন। আর মূলত এখানে ভাইয়ের মনে হয় নেট সমস্যা। আরে বেশি সমস্যা করে। ভাই আমি তাহলে দেখাই দিই, আপনার তো নেট সমস্যা করতেছে, বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি শুরু করেন তাহলে। আপনার তো ধরেন বাইরে আছে, নেটের একটু সমস্যা, ডিসকানেক্ট হয়ে যাচ্ছে হম বারবার। ঠিক আছে ভাই, তাহলে মঙ্গল কাব্য থেকে শুরু করেন, আর যুদ্ধ শেষে টিটুবের জন্য একটু রাখলে রাখতে পারেন। আচ্ছা, মঙ্গল কাব্য থেকে না? হ্যাঁ ভাই। আচ্ছা ঠিক আছে। স্ক্রিনশট দেখা যায় কিনা দেখেন। আচ্ছা, দেখা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা, তার আগে আমি কিছু কথা বলে আসি, যে কথাগুলো আগে দাবর ভাই একটু মিস করে গেছে। সেটা হলো, আমরা তো বৈষ্ণব পদাবলী পড়ে আসলাম। বৈষ্ণব পদাবলী আসলে কি, এই কেউ বলেন তো? ভাইয়া রাধাকৃষ্ণের প্রেম লীলা অবলম্বনে রচিত যে সাহিত্য সেটাই বৈষ্ণব সাহিত্য। বৈষ্ণব পদাবলী কত প্রকার? কত প্রকার? হ্যাঁ, বৈষ্ণব সাহিত্য কত প্রকার? আমরা তো পড়তেছি হলো বৈষ্ণব পদাবলী, কিন্তু বৈষ্ণব পদাবলী তো বৈষ্ণব সাহিত্যের একটা প্রকার ভেদ। বৈষ্ণব সাহিত্য কত প্রকার?
এটা মনে করতেছি আচ্ছা, না। এখানে এগুলোতে আছে কিনা আমি জানি না। বৈষ্ণব সাহিত্য বেসিক্যালি তিন প্রকার, সেটা হলো বৈষ্ণব পদাবলী, বা যাকে আমরা পদাবলী সাহিত্য বলে থাকি, জীবনী সাহিত্য, ও বৈষ্ণব শাস্ত্র। বৈষ্ণব শাস্ত্র নামে আরেকটা ইয়ে আছে। ও, এটা নাম বৈষ্ণব পদকর্তা মোট মোট কতজন পদকর্তা বৈষ্ণব পদাবলী রচনা করছে, কে বলতে পারবে? 62 জন। 62 জন তো মঙ্গল কাব্য। তো আজ মঙ্গল। 164 জন কে বলছে যে 164 জন? পদকর্তার নাম। হ্যাঁ, 164 জন যে বৈষ্ণব পদকর্তা আছে, এই ইনফরমেশনটা কে দিছে? রেফারেন্স দিতে হবে না আপনাকে যে কে বলছে এই কথাটা, কই কই বলছে এটা? ডক্টর দীনেশ চন্দ্র সেন। হ্যাঁ, ডক্টর দীনেশ চন্দ্র সেন তার বঙ্গভাষা ও সাহিত্যে 164 জন বৈষ্ণব পদকর্তার নাম উল্লেখ করেছেন। আচ্ছা, আমরা তো এতক্ষণ বললাম হলো বিদ্যাপতি। বিদ্যাপতি কি বাঙালি কবি ছিল না অবাঙালি কবি ছিল? অবাঙালি। আচ্ছা, বৈষ্ণব পদাবলীতে রস আছে কয়টা? রস হচ্ছে 5টি। কোন রসকে মধুর রস বলা হয়? সিঙ্গার রস। এটা কিন্তু সিঙ্গার। বিসিএস পরীক্ষা একবার আসছিল যে বৈষ্ণব পদাবলীতে কোন রসকে মধুর রস বলা হয়। বৈষ্ণব পদাবলীতে আমরা চতুষ্টয় বলি, পদাবলী সাহিত্যে চতুষ্টয় বলি। চতুষ্টয় আসলে কারা? কি? বৈষ্ণব বিদ্যাপতি, পদাবলীতে আমরা পদাবলী সাহিত্যের বলি যে চণ্ডীদাস। চতুষ্টয়। চতুষ্টয় চারজন কারা আসলে? বিদ্যাপতি, চণ্ডীদাস, আহ হুম। জয়দেব, আহ না, গোবিন্দ জয়দেব না। দাস। না না, জ্ঞান দাস। বিদ্যাপতি, জয়দেব না। চণ্ডীদাস, গোবিন্দ দাস ও জ্ঞান দাস, এই চারজনকে বলা হয় পদাবলী সাহিত্যের চতুষ্টয়। এছাড়াও আরো অনেক সাহিত্য আছে বাংলা ভাষায়। বাংলাতে বাংলাদেশে বৈষ্ণব পদাবলী বাংলায় কে রচনা করছে? বাংলাদেশে বৈষ্ণব পদাবলীর জন্য বিখ্যাত কে? এটা কিন্তু 45 মিনিটে আসছিল। উনি তো ব্রজবুলি ভাষায় করেছেন, যশোরাজ হ্যাঁ, খান। ব্রজবলি যশোরাজ খান। যশোরাজ খান হলো ব্রজবলি ভাষায় করেছেন, কিন্তু উনি বাংলাদেশের বিখ্যাত আহ, বৈষ্ণব সাহিত্যিক আর কি। রবীন্দ্রনাথ ঠাকুরের যে বৈষ্ণব পদাবলী আছে, তার নাম কি? ভানুসিংহ ভানুসিংহ ঠাকুরের। ঠাকুরের। এই ভানুসিংহ ঠাকুরের পদাবলীর একটা বিখ্যাত লাইন বলেন দেখি, যেটা পরীক্ষায় আসে। মরণ রে তুহু মম শ্যাম সমান। মরণ রেখে শ্যাম সমান, গুড। আচ্ছা, বৈষ্ণব পদাবলীর সংকলকের নাম আসতে পারে পরীক্ষায়, বাবা আউল মনোহর দাস। ঠিক আছে, তার সেই সংকলকের নাম ছিল হলো পদ্ম সমুদ্র। এখানে আছে কিনা আমি জানি না। সেই পদ্ম সমুদ্রতে প্রায় 15,000 মতো কবিতা ছিল। ঠিক আছে, উনি হলো বাংলাদেশে যিনি বৈষ্ণব পদাবলীর প্রথম সংকলক ছিলেন। ঠিক আছে, এছাড়া আরো অনেক সংকলক আছে, যেমন পদামিত সমুদ্র রাধামোহন ঠাকুরের, পদকল্পতরু যেটা হলো বৈষ্ণব দাসের, এরকম অনেক সংকলক আছে। জীবাণু সাহিত্যের মধ্যে রামচরিত নামে একটা কাব্যগ্রন্থ আছে। এই রামচরিত কাব্যগ্রন্থের রচয়িতা কে? বলেন, রামচরিত কাব্যগ্রন্থের রচয়িতা কে? পরীক্ষায় আসবে এটা, অনেকবার অনেক জায়গায় আসছে। রামচরিত কাব্য কেউ জানেন? আচ্ছা, রামচরিত কাব্যগ্রন্থের রচয়িতা সংস্কৃত ভাষায় রচনা করা হয়েছে। এর রচয়িতা হলো সন্ধ্যাকর নন্দী। সন্ধ্যাকর নন্দীকে তো অনেকেই মনে হয় নাম শুনছেন। সন্ধ্যাকর নন্দীর বিখ্যাত একটা কাব্যগ্রন্থ আছে, সেটা হলো সংস্কৃত ভাষায়, নাম হলো রামচরিত। এই রামচরিত এই রামচরিত কাব্যগ্রন্থটা হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কার করছিল। ঠিক আছে, যেটা বর্তমানে কলকাতা এশিয়াটিক সোসাইটিতে সংরক্ষণ করা আছে। শ্রীকৃষ্ণ কীর্তন কে আবিষ্কার করছে? গুরুচরণ। আমি বলছি আবিষ্কার বসন্ত করছে কি, রঞ্জন লেখার নাম রায়। বলেন, লেখকের নাম না না বলেন। না, পুরো নাম বলেন। বসন্ত রঞ্জন রায়। কোথায় থেকে আবিষ্কার করছে, কত সালে আবিষ্কার করছে, সাল বাংলা ইংলিশ সহ কে আবিষ্কার করছে, এবং সেটা কোথায় সংরক্ষণ আছে বর্তমানে, এই ইনফরমেশন গুলো লাগবে, বলেন। 1909 সাল 1316 বঙ্গাব্দ। আহ হ্যাঁ, কাকি আবিষ্কার করছে কাকিনাড়া। কে? কোথায় থেকে করছে? বসন্ত রঞ্জন রায় দ্বি বল্লভ, মানে বানানটা একটু সঠিক বিদিত উচ্চারণ বল্লভ, হয়নি আর কি। বসন্ত রঞ্জন রায়, বিদিত বল্লভ। ঠিক জি আছে, ভাই। জি জি। কোথায় থেকে আবিষ্কার করছে?
এটা হলো কাকিল্লা গ্রাম থেকে। সেই কাকিল্লা গ্রাম কোথায় আছে? আহ, বাঁকুড়া। পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলা। পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের বাঁকুড়া। বাঁকুড়া জেলার বনবিষ্ণুপুরে কাকিল্য গ্রামের শ্রীনিবাস একজন আচার্য আছে, যার নাম ছিল কি দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়। সেই গৃহস্থ বাড়ির যে টিনের চালা আছে, গোয়াল ঘরে যে টিনের চালা ছিল, সেই চালা ভাঙ্গা ছিল, সেই চালার নিচ থেকে তিনি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটা আবিষ্কার করছে। ঠিক আছে। আচ্ছা, আমরা এখন মোটামুটি এই ছিল ওইখানকার ইনফরমেশন গুলো, আর গুলো তো মনে হয় জাগর ভাই বলছে। বাকিগুলো আপনারা এই এই মধ্যযুগের জন্য না আপনারা শিকড় থেকে পড়বেন। ঠিক আছে। শিকড়ের বাংলা ভাষা ও সাহিত্য মহর্ষি নাজিলের যে বইটা আছে, ওই ওই বইটা পড়বেন। অন্য কোনো বই ফলো করবেন, ওটা পাশাপাশি আপনারা সৌমিত্র শেখরের বইটা পড়বেন। কোন ডাইজেস্ট ফাইজেস্ট বা অন্য কোনো বই পড়লে ইনফরমেশন ভুল থাকতে পারে, বা অনেক ইনফরমেশন মিস ইনফরমেশন হয়ে যেতে পারে। ঠিক আছে, আমরা এখন আসি হলো মঙ্গল কাব্যে। আচ্ছা, এই মঙ্গলে অনেক তথ্য এখানে ভাই বলে দিছে। আমি এখন এটা শুধু বলি যে মঙ্গল কাব্যের নাম মঙ্গল কাব্য কেন? কেউ বলেন তো দেখি। লিখিত পরীক্ষায় কিন্তু আসতে পারে যে মঙ্গল কাব্যের নাম মঙ্গল কাব্য কেন, এই নামকরণ কেন, এটা অন্য নামও তো হইতে পারতো, মঙ্গল কাব্য কেন দিছে? ধর্ম ধর্ম বিষয়ক আখ্যান দেওয়ার জন্য এটাকে মঙ্গল কাব্য বলা হয়। না, ধর্ম বিষয়ে আখ্যান না। নাম মঙ্গল হবে কেন? আর কি আর নাম নাই দুনিয়াতে? আরো নাম ছিল, মঙ্গল কেন? এই কাব্য এটা পাঠ পাঠ করলে করলে পা- এই কাব্য বলেন পাঠ শুনি। করলে এই কাব্য পাঠ করলে যারা পাঠ করতেন তাদের মঙ্গল হতো, এই জন্য তারা মঙ্গল কাব্য নাম দেওয়া শুধু মঙ্গল কি হয়েছে। এইটাই কারণ? আর কারণ নাই? হ্যাঁ, এক মঙ্গলবার থেকে আরেক মঙ্গলবার পার পর্যন্ত রচিত হতো, এই জন্য মঙ্গল কাব্য বলা হতো। রচিত হইতো না, এক মঙ্গলবার থেকে আর এক মঙ্গলবারে এটা শ্রবণ মানে গাওয়া হইতো আর কি। ঠিক আছে। 7 দিন করে, এক মঙ্গলবার 4 মঙ্গলবার মানে কি সপ্তাহে 7 দিন, 7 দিন এটা গাওয়া হইতো। আচ্ছা, আর কি কারণ আছে? আর কারো কোনো কারণ জানা আছে? আচ্ছা, তাহলে আমি বলে দিই কয়েকটা কারণ। এটা পীড়িত হইতে পারে, সাধারণত হওয়ার সম্ভাবনা কম, বাট লিখিততে আসতে পারে। লিখিততে এই প্রশ্ন অলরেডি একবার আসছে, 18তম বিসিএস আসছিল এই প্রশ্ন, যে মঙ্গল কাব্যের নাম, এই নাম দেওয়ার কি কারণ। এটা হলো দেব মাহাত্ম্য যদি আমরা পাঠ করে, দেব মাহাত্ম্য পাঠ করলে একটা মানে একটা ইয়ে বর্ণিত আছে, লোককাহিনী বর্ণিত আছে যে এটা পাঠ করলে এবং শুনলে, যে পাঠ করে এবং যে শোনে উভয়ই এটা মঙ্গল হয়, এবং যে ঘরে এটা রাখা হয় সেই ঘরে এটা মঙ্গল হয়, সেই ঘরে অকল্যাণ দূর হয়, এই জন্য এটা মঙ্গল কাব্য। আর একটা হলো এক মঙ্গলবার থেকে আরেক মঙ্গলবারে গাওয়া হয়, সেজন্য এটাকে বলা হয় হলো মঙ্গল কাব্য। আর একটা হলো যে এটা মঙ্গল সুরে গাওয়া হয়, মঙ্গল সুর নামে একটা সুর আছে, এই সুরে গাওয়ার জন্য এর নাম মঙ্গল কাব্য। আর আশুতোষ ভট্টাচার্য তিনি বলছেন যে এটা সাধারণত মঙ্গল রাগে রচিত। ঠিক আছে, এই জন্য এটাকে মঙ্গল কাব্য বলা হয়। তো এরকম 4টা কারণ আছে, লিখিত পরীক্ষায় আসলে এই 4টা কারণ আপনাকে লিখতে হবে। ঠিক আছে। পিলিত সাধারণত আসার সম্ভাবনা নাই, আসতে পারে। মঙ্গল কাব্য কত প্রকার বলেন দেখি। দুই মঙ্গল প্রকার, কাব্যের প্রকার বলেন। কি দুই কি কি প্রকার। সেটা? লৌকিক এবং পৌরাণিক। আচ্ছা, লৌকিকের মধ্যে কি আছে, পৌরাণিকের মধ্যে কি আছে? লৌকিকের মধ্যে শিব মঙ্গল, মহামঙ্গল মঙ্গল, চণ্ডী মঙ্গল, আর কি শারদা মণ্ডল। হ্যাঁ, অন্নদা মঙ্গল কোন ক্যাটাগরির মধ্যে পড়ে, লৌকিক না পৌরাণিক? পৌরাণিক। 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 আচ্ছা, পৌরাণিকের মধ্যে আর কি আছে? অন্নদা মঙ্গল স্যার, আর একটা নাম বলেন দেখি। মনসা মঙ্গল। দুর্গা মঙ্গল, চণ্ডী মঙ্গল, গৌরী মঙ্গল। না, মনসা মঙ্গল লৌকিক। মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, শারদা মঙ্গল, গৌরী মঙ্গল, কালিকা মঙ্গল, এগুলো হলো লৌকিক। পৌরাণিকের মধ্যে আছে অন্নদা মঙ্গল, কমলা মঙ্গল, দুর্গা মঙ্গল, যেগুলো অপ্রধান আর কি, মানে সাধারণত ওগুলো দেখা যায় না, খুব একটা বেশি প্রচলিত না। ঠিক আছে। তা আমরা এখন আসি হলো মনসা মঙ্গল, মনে হয় ভাই একটু বলতে, যাই হোক মনসা মঙ্গল থেকে একটু বলি। মনসা মঙ্গল হলো মনসা দেবীকে নিয়ে রচিত হয়েছে। মনসা দেবী মানে হলো যে সাপের দেবী। ঠিক আছে। সাধারণত মনসা নামে একটা সাপ আছে যাকে পূজা করা হইতো, সে স্বপ্নদ্রষ্ট হইতো। স্বপ্নদ্রষ্ট সে স্বপ্নে দেখাইতো যে কি করা লাগবে, তাকে পূজা করতে হবে। ঠিক আছে। এই মনসা মঙ্গলের কাহিনী কারো জানা আছে দেখি? যদি কারো কাহিনী জানা থাকে শর্টে বলেন তো দেখি। প্রধান চরিত্র সহ কাহিনী একটু বলেন, চরিত্রগুলো বলবেন যদি কারো কাহিনী জানা থাকে। স্যার জানি। আচ্ছা, যতটুকু জানেন বলেন, সমস্যা নাই। কাহিনী তো আপনার ম্যান্ডেটরি না, জাস্ট তারা কি আমাদের ধরেন একটু শুনলে মনে থাকবে আর কি, যে ঘটনাগুলো কি। যদি কাহিনী অনুসারে যদি আমরা পড়ি তাহলে ঘটনাগুলো মনে রাখতে পারবো, চরিত্রগুলো মনে থাকবে। ঠিক আছে, জাস্ট এই জন্য আর কি রিমাইন্ডার, বলেন সমস্যা নাই। এটা স্যার প্রধান চরিত্র হচ্ছে বেহুলা, লক্ষিন্দর আর ওই যে চাঁদ সওদাগর। আর চরিত্র আছে না? আর আর নাই কেউ?
হ্যাঁ হ্যাঁ, মনসা ওই যে সাপের দেবী। আসলে সনকা সনকা নামে একটা চরিত্র আছে, অনেক সময় পরীক্ষা আসতে পারে যে সনকা চরিত্র কোন কাব্যে, তখন মনসা মঙ্গল কাব্যে। আহ, তখন মঙ্গল, তখন হলো মনসা মঙ্গল আপনার। আর কাহিনী বলেন, এখন কাহিনী কি এটা? স্যার, এটার হচ্ছে মূল কাহিনী ওই যে মনসা দেবীকে পূজা করা নিয়ে। হ্যাঁ, কিন্তু লক্ষিন ওই পূজা করেনি, কি কাহিনী? চাঁদ সদাগর হচ্ছে পূজা করতে এটা চাইছিল না। সে মানে অহংকারী ছিল। এটাকে কেন্দ্র করে হুম। নিয়ে পরবর্তীতে তার যে সাতটি তো ছেলে, সাতটি ছেলে ওই মনসা মানে কি হুম। হুম। কামড়ে অনশন করে, সেটার উপর ভিত্তি করে এই সাত পুত্র না, মনসা। 6 জন, 6 জনকে সে কামড়ে মারাইছিল, মানে মেরে মেরে ফেলছিল আর কি, 6 জনকে মেরে ফেলছিল। পরবর্তী পুত্র ছিল লক্ষিন্দর, লাস্ট পুত্র ছিল সে তার। হ্যাঁ, 6 জনকে মেরে ফেলছে, তারপর বলেন। স্যার আর স্যার বলতে পারবো না। আচ্ছা, সেটা হলো 6 জনকে, 6 জন পুত্রকে মেরে ফেলছে, কিন্তু তারপরেও তার সওদাগর সে তার পূজা করবে না। ঠিক আছে। তো হ্যাঁ হ্যাঁ। পরবর্তীতে লক্ষিন্দরের বিয়ের জন্য, বিয়ের যখন শুরু হয়, মানে বিয়ের যে আয়োজনটা আছে, সে আয়োজনে ওরা লোহার দিয়ে একটা ঘর তৈরি করছিল। ঠিক আছে, বেহুলার বাপের ঘর নাম শুনছেন না? বগুড়াতে আচ্ছা মহাস্থানগড়ে কিন্তু সাকিব আছে। ভাই, ফার্স্ট। ক্লাস শেষ হয়ে যাবে, আপনারা হচ্ছে সেকেন্ড লিগে জয়েন দেন। কত জি মিনিট স্যার আছে স্যার, এটা? লেস দেন ওয়ান বগুড়াতে মিনিট এটা। আচ্ছা, তাহলে আপনারা সবাই সেকেন্ড লিঙ্কে জয়েন দেন, এখান থেকে আমরা এটা শুরু করি। 40 মিনিট। মাইক্রোফোন কিন্তু মিউট থাকবে, মানে কথা বলা যাবে না। ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তারপরে হলো ওই যে যেটা বলতেছিলাম, তারপরে তারা লোহার ঘর তৈরি করছিল। কিন্তু মনসা করছিল কি, যে কারিগর ছিল তার সাথে চালাকি করে তাকে একটা বুদ্ধি দিয়েছিল যে কোনো এক জায়গায় ফুটো করে রাখার জন্য, যাতে সে সেদিকে ঢুকতে পারে। তো ওই জায়গাতে ফুটো করছিল, ফুটো পরবর্তীতে বাসর ঘরে মনসা হলো ঢুকে লক্ষিন্দরকে মেরে ফেলে আর কি, বল দিয়ে মেরে ফেলে। পরবর্তীতে ওর যে ওয়াইফ আছে, মানে ইয়ে ছিল বেহুলা, সে হলো আপনার ইয়েতে মর্ততে যায়। ঠিক আছে। সেখানে যে হলো নাচ প্রদর্শন করে, নাচ প্রদর্শন করার মাধ্যমে সবাইকে সে হলো মানে খুশি করে, খুশি করলে পরবর্তীতে তার জীবন ফিরে দেওয়া হয়। ঠিক আছে, এই হলো মোটামুটি একটা সংক্ষিপ্ত কাহিনী। তো এর এর বেহুলার যে বাসর ঘর আছে, এই বাসর ঘর কিন্তু মহাস্থান ঘরে আছে। ঠিক আছে, মহাস্থান ঘরে গেলে আপনারা এটা দেখতে পারবেন, বেহুলা বাসর ঘর। এখানে একটা প্রশ্ন আসে, এই প্রশ্নটা পিএসসি সাধারণত নন ক্যাডার একটা পরীক্ষা আসছিল, যে মধ্যযুগের ব্যক্তিত্বময়ী নারী চরিত্র কে? তো এটা আসলে অনেকেই মনে করে যে সাধারণত এটা ফুলনের কথা মনে করে, কিন্তু আসলে না, এটা হলো বেহুলা বেহুলা। স্যার। বেহুলা হলো কারণ সেই প্রথম, যেহেতু মনসা মঙ্গল দিয়ে শুরু হয়েছে, তো প্রথমত সেই হলো এই ব্যক্তিত্বময়ীর একটা পরিচয় দেখাইছে। ঠিক আছে। স্বামীর প্রতি যে তার একটা ভক্তি আছে, সেই ভক্তিটা সে দেখাইছে নৃত্য প্রদর্শন করার মাধ্যমে এবং তার জীবন ফিনিশের মাধ্যমে। এই জন্য বলা হয় যে মধ্যযুগের ব্যক্তিত্বময়ী নারী চরিত্র হলো বেহুলা। পরীক্ষা যদি আসে, আবার কেউ ভুল করেন না। ঠিক আছে, পুনরায় দিয়েছেন না। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা বলি, সেটা হলো মনসা মঙ্গল প্রথম রচনা করছে কে? মনসা মঙ্গল আদি কবির নাম কি? আদি কবির নাম হলো কানাহরি দত্ত। এখানে মনে হয় আছে, আমি আমার মতো করে বলি এখানে। মনসা মঙ্গলের আদি কবি হলো কানাহরি দত্ত। ঠিক আছে। আর শ্রেষ্ঠ কবি হলো বরিশালের বিজয় গুপ্ত। আর মনসা মঙ্গলের যেটা প্রধান প্রথম যেটা ইয়ে ছিল, মানে বিজয় গুপ্তের যেটা রচনা করা ছিল, সেটার নাম ছিল হলো পদ্ম পুরাণ। ঠিক আছে, এই পদ্ম পুরাণ যেটা রচনা করছিল, সেটা হলো 1494 সালে। 14 যেটা প্রথম। আর দিয়ে বলি, পরবর্তীতে হলো মনসা প্রতিমা, 1 বছর পরে। এই মনসা দেবী নাম আছে, মনসা দেবীর অন্য নাম কি? অন্য নাম হলো কেতকা এবং পদ্মাবতী। তার এই অপর দুইটা নাম আছে, পরীক্ষায় আসতে পারে। আর মনসা মঙ্গলের 22-এ বলা হয়, সাধারণত 22 জন কবির কথা বলা হয়, যেটাকে 22-এ বলা হয়। ঠিক আছে, মনসা মঙ্গল আরো কিছু কবি আছে যাদেরকে আমরা বলি, যেমন মনসা মঙ্গল অন্যতম যে কবি আছে, সে কবির নাম হলো নারায়ণ দেব। ঠিক আছে, অন্যতম কবির নাম। ঠিক আছে, তারপরে হলো মনসা মঙ্গলের হলো এই নারায়ণ দেবের একটা উপাধি আছে, উপাধির নাম হলো সুকবি বল্লভ। এখানে আছে কিনা জানি না। নারায়ণ দেবের একটা উপাধি আছে, উপাধির নাম হলো সুকবি বল্লভ। এখানে আছে মনসা মঙ্গল কাব্য 8 দিনে পরিবেশিত হইতো বলে একে অষ্টামঙ্গল বলা হয়তো। ঠিক আছে, এরকম কিছু আছে। এই যে এখানে আছে পদ্ম পুরাণ আছে, আর হলো বিপ্রদাস পিপুলাইয়ের, এখানে দেখেন এই যে নাম দেওয়া নাই, কিন্তু বিপ্রদাস পিপুলাইয়ের হলো মনসা বিজয়। ঠিক আছে, এই হলো মোটামুটি আপনারা
চণ্ডীমঙ্গল কি ও সংখ্যায় বলেন তো দেখি, আইডিয়া আছে? রচিত হয়েছে সেটাকে বলা হয় চণ্ডীমঙ্গল, ঠিক আছে। এটাতে মূলত দুইটা খণ্ড আছে, সেটা হলো কালকেতু ফুল্লরার কাহিনী, আর একটা হলো ধনপতি ফুল্লরার গল্প কাহিনী আছে এখানে, যেটাকে বণিক খণ্ড বলা হয়, ঠিক আছে। যার মধ্যে প্রধান চরিত্র হলো কালকেতু ফুল্লরা ভারু দত্ত। ভারু দত্ত হলো বাংলা সাহিত্যের প্রথম ঠগ চরিত্র। ঠগ চরিত্র মানে হলো ভিলেন থাকে না, সেইটা। তারপরে হলো মুরারি দত্ত আছে। মুরারি দত্ত হলো বাংলা সাহিত্যের প্রথম ধূর্ত চরিত্র। এগুলো কিন্তু পরীক্ষা আসতে পারে। আচ্ছা, চণ্ডীমঙ্গল কাব্যধার আদি কবির নাম কি? আদি কবির নাম হলো মানিক দত্ত, ঠিক আছে। আদি মানে যে প্রথমে শুরু করছে, মানিক দত্ত। আর শ্রেষ্ঠ কবির নাম হলো মুকুন্দরাম চক্রবর্তী। মুকুন্দরাম চণ্ডীমঙ্গল কাব্য আছে, সেই চণ্ডীমঙ্গল কাব্যের নাম হলো শ্রী শ্রী চণ্ডীমঙ্গল বা অভয়মঙ্গল, ঠিক আছে, এখানে না। আচ্ছা, মুকুন্দরাম চক্রবর্তীর উপাধি হলো কবি কঙ্কন, ঠিক আছে। তাকে জমিদার রঘুনাথ, সে হলো পায়ে ঘুঙ্গুর পরে নাচতো, এই জন্য জমিদার রঘুনাথ তাকে হলো এই কবি কঙ্কন উপাধি দিছে, ঠিক আছে। তার বিখ্যাত কিছু উক্তি আছে, সেটা হলো অভাব দিকে যায়, সাগর শুকিয়ে যায়, ঠিক আছে। মুকুন্দ চক্রবর্তীকে সাধারণত যে দুঃখ বর্ণনার হয় কাকে, দুঃখ বর্ণনার কবি বলা হয় মধ্যযুগের হলো মুকুন্দরাম চক্রবর্তীকে, ঠিক আছে। 12 মাসে কি, 12 মাসে হলো যে নায়ক, যে নায়িকা গুলো ছিল, সেই নায়িকার 12 মাসের সুখ দুঃখের কাহিনী, ঠিক আছে। এছাড়াও চণ্ডীমঙ্গল কাব্যে আপনার দ্বিজ মাধব নামে একজন কবি আছে। এই দ্বিজ মাধব অন্যতম কবি, চণ্ডীমঙ্গল কাব্যে আছে, কিন্তু এখানে আছে কিনা দেখতেছি না। জনপ্রিয় কবি মুকুন্দরাম আছে। আচ্ছা, আদি কবি আছে মানিক দত্ত, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা কথা বলা আছে, সেটা হলো তার সম্পর্কে, যে মুকুন্দরাম চক্রবর্তী সম্পর্কে একটা কথা আছে, সেটা হলো আধুনিক যুগে জন্মগ্রহণ করলে সে কবি নয় উপন্যাসিক হইতো। এটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ। আধুনিক যুগে যদি মুকুন্দরাম চক্রবর্তী জন্মগ্রহণ করতো, তাহলে সে কবি না হয়ে কি হইতো, উপন্যাসিক হইতো। তা আপনার কাহিনীগুলো পড়ে নিবেন, ধনপতি সওদাগরের কাহিনী আর কালকেতু ফুলের কাহিনী, কাহিনীগুলো আমরা বলতেছি না, কাহিনীগুলো শিকড়ে আছে, শিকড় থেকে পড়বেন। আচ্ছা, তারপরে হলো তারপরে একটা অন্নদা মঙ্গল, বাকিগুলোতে পরে আসতেছি। অন্নদা মঙ্গল হলো দেবী অন্নদার গুণ কীর্তন করে যে কাহিনী রচনা করা হয়েছে, সেটা হলো অন্নদা মঙ্গল কাব্য। রচনা করছে কে বলেন তো দেখি, অন্নদা মঙ্গল কাব্য কে রচনা করছে? ভারতচন্দ্র রায়গুণাকর। আচ্ছা, ভারতচন্দ্র ভারতচন্দ্র রায় রায় গুণাকর। গুণাকর। ভারতচন্দ্র রায় গুণাকরকে মধ্যযুগের শেষ কবি বলা হয়। কত সালে মারা আছে? 1760। 1760। 1760। আচ্ছা, অন্নদা মঙ্গল কাব্যের প্রধান চরিত্রের নামগুলো বলেন দেখি, কি কি চরিত্র আছে ওখানে, পড়ছেন? শুধু ঈশ্বরী পাটনি। মানসিংহ, ভবানন্দ, বিদ্যাসুন্দর, আচ্ছা। হীরামালিনী, ঈশ্বর পাটানি। আচ্ছা, চরিত্রগুলো হলো হ্যাঁ, হ্যাঁ, রাইট। আচ্ছা, এই কাব্যের সংজ্ঞা কি, কি কি খণ্ড বলেন তো? এই যে দেখেন, বিদ্যা সোনালিকা মঙ্গল, আর হলো মানসিংহ বা ভবানন্দ, এটা হলো তিনটা খণ্ড আছে, ঠিক আছে। রবীন্দ্রনাথ ঠাকুর ভারতচন্দ্র রায় অন্নদামঙ্গল কাব্যকে রাজকণ্ঠের মণিমালা বলে অভিহিত করেছেন। এগুলো কিন্তু ইনফরমেশন, মানে গুরুত্বপূর্ণ তথ্য, ঠিক আছে। রবীন্দ্রনাথ ঠাকুর কি বলছে কাকে নিয়ে? আচ্ছা, মানসিংহ ভবানন্দ কাব্যের দুই অনুচ্ছেদ, এগুলো দরকার নাই। আদিরস, সেগুলো কোনো দরকার নাই। আচ্ছা, ভারতচন্দ্র রায় গুণাকর উপাধি ছিল কি? গুণাকর। এগুলো গুণাকর উপাধি কে দিছে? কৃষ্ণচন্দ্র, রাজা কৃষ্ণচন্দ্র। গুণাকর উপাধি রাধা কৃষ্ণচন্দ্র। সাধারণত আমরা গোপাল ভাঁড় দেখি না, গোপাল ভাঁড়ের মধ্যে দেখবেন কিন্তু কৃষ্ণচন্দ্রের কাহিনী বলে ওখানে, মানে কৃষ্ণনগরের কাহিনী, ওর মধ্যে কিন্তু রাধা কৃষ্ণচন্দ্র আছে। ওই রাধা কৃষ্ণচন্দ্রই হলো অন্নদামঙ্গল কাব্য রচনা করার জন্য ওকে গুণাকর উপাধি দিছিল। আচ্ছা, ভারতচন্দ্র রায় গুণাকর কিছু বিখ্যাত উক্তি আছে, সেই উক্তিগুলো আমাদেরকে পড়তে হবে। যেমন এখানে আছে হলো বড়র পিরিতি বালির বা, ঠিক আছে, বড়র পিরিতি বালি, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, ঠিক আছে। তারপর হলো এই যে মন্ত্রের সাধন কিংবা শরীর পাথর, নগর পুরিলে দেবালয় কি এড়ায়, করিতে বাঘের দুধ মিলে, জন্মভূমির জননী, এগুলো দরকার নাই, খুব একটা আসে না। এখানে আর একটা আছে, সেটা হলো আমরা একটু আগে পড়ে আসলাম, অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। এটা কি বলছে? ভারতচন্দ্র রায়গুণাকর। মুকুন্দরাম চক্রবর্তী। অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়, এটা কে বলছে? ওটা বলছে হলো মুকুন্দরাম চক্রবর্তী। কিন্তু ভারতচন্দ্র রায় গুণাকর সে আরেকটা কথা বলছে, সেটা হলো হাবাতে যেদিকে যায় সাগর শুকিয়ে যায়, অভাগা না। হাভাতে যদ্যপি যায় সাগর শুকিয়ে যায়। আপনাদের কিন্তু খেয়াল করতে হয়, পরীক্ষায় যদি আমরা দেই বা বিভিন্ন পরীক্ষাতে আসে, তখন কিন্তু ভুল হইতে পারে। একটা অভাগা আর একটা হলো হাভাতে। হাভাতে বলছে হলো ভারতচন্দ্র রায় গুণাকর, আর অভাগা বলছে হলো মুকুন্দরাম চক্রবর্তী, ঠিক আছে। এটা কিন্তু খেয়াল করতে হবে।
আচ্ছা, তারপরে এখানে আসি হলো ধর্মমঙ্গলে আসি। আচ্ছা, ধর্মমঙ্গল মানে ধর্মমঙ্গল কাব্য হলো ধর্ম ঠাকুর নামে একজন দেবতা ছিল যাকে পূজা করা হতো, ঠিক আছে, যিনি ডোম সমাজে তাকে নিয়ে যে পূজা করা হতো সেকে বলা হলো ধর্মমঙ্গল, ঠিক আছে। এই ধর্মমঙ্গল কাব্যধারা দুটি আছে, সেটা হলো দুইটি কাহিনী আছে, একটা কাহিনী হলো রাজা হরিশ্চন্দ্রের কাহিনী আর একটা হলো লাউ সেনের কাহিনী, ঠিক আছে। ধর্মমঙ্গল কাব্যধারা আদি কবি কে? আদি কবি হলো ময়ূর ভট্ট। ময়ূর ভট্ট একটি বিখ্যাত কাব্য আছে, কাব্যের নাম হলো হাগন্দ পুরাণ। এই যে আদি ও প্রধান কবি, ঠিক আছে, ময়ূর ভট্ট। ময়ূর ভট্ট হল আদি ও প্রধান কবি, যার কাব্যের নাম হলো হাগন্দ পুরাণ। এটা পরীক্ষায় আসে যে হাগন্দ পুরাণ কার, ঠিক আছে। এই কাব্যের হলো আপনার শ্রেষ্ঠ কবি হলো ঘনরাম। এই যে এখানে আছে ধর্মমঙ্গল কাব্যধারার এই যে ঘনরাম চক্রবর্তী হলো শ্রেষ্ঠ কবি, ঠিক আছে। তার কাব্যের নাম হলো শ্রী রঘুরাম ধর্মমঙ্গল, চক্রবর্তী। ঠিক আছে। মোটামুটি দুটো দুটো তথ্য এখান থেকে আছে। হ্যাঁ, হ্যাঁ, ঘনরাম চক্রবর্তী। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে এই যে আমরা মঙ্গল কাব্য পড়তেছি, এই মঙ্গল কাব্যের মধ্যে কিন্তু প্রথম কিন্তু ছাপা হয়েছে, মানে মুদ্রণ মুদ্রণ করা হয়েছে কিন্তু ধর্মমঙ্গল কাব্য, ঠিক আছে, প্রথম, ঠিক আছে। ঘনরাম চক্রবর্তীর যে কাব্য আছে ধর্মমঙ্গল, এই ধর্মমঙ্গলই হলো প্রথম কি করা হয়েছে, প্রথম হলো ছাপানো হয়েছে, মুদ্রণ করা হয়েছে। এছাড়া আরো কিছু কাব্য আছে এখানে, কালিকা আরো কিছু মঙ্গল কাব্য আছে, যেমন হলো কালিকা মঙ্গল, শিব মঙ্গল, এগুলো তেমন গুরুত্বপূর্ণ না, পরীক্ষায় তেমন আসে না। আপনি চাইলে একবার দেখতে পারেন যে কালিকা মঙ্গল ধারার ইয়ে করে সাবিরিদ খান, ঠিক আছে, যে হলো কালিকা মঙ্গল কাব্য রচনা করছে, তেমন গুরুত্বপূর্ণ না, পরীক্ষায় তেমন খুব একটা আসে না। সাবিরিদ খান বিদ্যা সুন্দর কাব্য রচনা করছিল, ওইটা পরীক্ষায় আসে। এই সুন্দর কাব্য কে রচনা করছে সেটা হলো সাবিরিদ খান। বাকিগুলো তেমন আসে না, ঠিক আছে। এখান থেকে তেমন আর ইম্পর্টেন্ট কিছু আর নাই, এগুলো খুব একটা পরীক্ষায় আসে না। আপনি চাইলে দেখতে পারেন, কিন্তু পরীক্ষায় সাধারণত আসে না এগুলা। আরো অন্যান্য এখানে নাম দেওয়া আছে, আপনি দেখতে পারেন, এগুলো আসে না, এই বই থেকে না, শিকড় থেকে পড়বেন, ঠিক আছে। আচ্ছা, রোমান্টিক প্রণয় এখানে আসি আমরা এখন। রোমান্টিক প্রণয় এখানে অনেক গুরুত্বপূর্ণ। রোমান্টিক প্রণয় এখন সাধারণত সুলতানি আমলের সৃষ্টি আর কি, সুলতানি আমলে। তো রোমান্টিক প্রণয় এখন কাব্য অনুবাদ, এটা কিন্তু সব অনুবাদ সাহিত্য, রোমান্টিক প্রণয় এখন কিন্তু সব অনুবাদ, ঠিক আছে। পারস্যের ইয়ে করে পারস্যের যে সাহিত্যগুলো ছিল পারস্য বা হিন্দি, সেগুলোকে অনুবাদ করা হতো। তো রোমান্টিক পুনরুত্থান কাব্য সাধারণত চতুর্দশ শতকের শেষে এবং পঞ্চদশ শতকের শুরুর দিকে শুরু হয়েছে। এই কাব্যধারার সূচনা হলো চতুর্দশ শতকের শেষে এবং পঞ্চদশ শতকের শুরুর দিকে, ঠিক আছে। রোমান্টিক পুনরুত্থান কাব্য আদিকবিকে প্রথম, আদিকবি কাকে বলা হয় এই রোমান্টিক শাহ পুনরুত্থান ধারার প্রথম কবিকে? শাহ মোহাম্মদ শৌকির নাকি? শাহ মোহাম্মদ শগীর কোন কাব্য অনুবাদ করছিল? ইউসুফ ইউসুফ জুলেখা। জুলেখা। আচ্ছা, ইউসুফ জুলেখা শাহ মোহাম্মদ শগীর বাদে আর কে কে অনুবাদ করছে কি বলেন তো? ফকির গরিবুল্লাহ, আব্দুল হাকিম। আর কেউ করে নাই? ইউসুফ জুলেখা নাজমি। মোট 6 জন অনুবাদ করছে, মোট ছয়জন। আমি আপনাদেরকে পরে লিস্ট দিয়ে দিব, 6 জন অনুবাদ করছে, তার মধ্যে ফকির গরিবুল্লাহ আছে, তারপরে হলো সাবিরিদ খান আছে, এই যে আব্দুল হাকিম আছে, তারপর আপনার শাহ মোহাম্মদ শগীর আছে, এরকম 6 জন আছে। 6 জন হলো আপনার এই যে ইউসুফ জুলেখা কাব্য অনুবাদ করছে। আমি পরে দিয়ে দিব যে কারা কারা আছে। এই ইউসুফ জুলেখা কাব্য কার অনুকরণে করা হয়েছে, কোন কাব্যের অনুকরণে রচনা করা হয়েছে এটা? জামি জামি হলো মূল রচয়িতা। হ্যাঁ, হ্যাঁ, ইরানের কবি ছিল জামি। এটা কোন কোন ছন্দে রচিত বলেন দেখি, শাহ মোহাম্মদ শগীরের যে ইউসুফ জুলেখা যেটা আছে, এটা কোন ছন্দে রচনা করা হয়েছে? পয়ার ও ত্রিপদী ছন্দে রচনা করা হয়েছে, এখানে আছে কিনা জানি না। আচ্ছা, এখানে হলো বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক প্রণয়াখ্যান, এটি বাংলা সাহিত্যের প্রথম কবি হলো শাহ মোহাম্মদ শগীর। 15 শতকের রোমান্টিক কবি, মুসলিম কবি তিনি। তিনি গিয়াসউদ্দিন আজম শাহের কর্মচারী ছিলেন। কিন্তু পরীক্ষায় আসে যে ইউসুফ জুলেখা যে শাহ মোহাম্মদ শগীর রচনা করছে, তিনি কার পৃষ্ঠপোষকতায় রচনা করছেন? তিনি কিন্তু গিয়াসউদ্দিন আজম শাহ, যেটা সুলতানি আমল ছিল, গিয়াসউদ্দিন আজম শাহের পৃষ্ঠপোষকতায় রচনা করছেন। শাহ মোহাম্মদ শগীর বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক কবি। আচ্ছা, শাহ মোহাম্মদ শফি এই যে জামির কাব্য ইউসুফ জুলেখার ভাবানুবাদ করেন, এটা ছিল অনুবাদ ছিল, যেটা ইরান পটভূমি ছিল, ইরান বা পারস্য, তখন ছিল কি নাম, পারস্য ছিল, ঠিক আছে। এছাড়া এই যে আরো লেখেন আব্দুল হাকিম, ফকির গরিবুল্লাহ, ফকির মোহাম্মদ, 6 জন আছে, আমি 6 জন নাম আপনার দিয়ে দেবো। মোট 6 জন অনুবাদ করছে আর কি। আচ্ছা, তারপর লাইলি মজনু কাব্য রচনা করছে কে? লাইলি মজনু কাব্য রচনা করছে হলো দৌলত উজির বাহরাম খান, ইনি পারস্যের কবি। আব্দুল জমির, হ্যাঁ, আব্দুর রহমান জামির অবলম্বন, লাইলি মজনুর অবলম্বনে ভাবানুবাদ করা হয়েছিল এটাও, ঠিক আছে। এইটা পারস্য। সাধারণত লাইলি মজনু ছোটবেলা থেকে শুনে শুনে বিখ্যাত যে লাইলি মজনু প্রেম কাহিনী, এটা হলো অনুবাদ করছে দৌলত উজির বাহরাম খান।
দৌলত উজির বাহারাম খান কার পৃষ্ঠপোষকতায় রচনা করছে? এটা কিন্তু পরীক্ষায় আসছিল, কততম বিসিএস জানি আসছিল, 44 না কততম জানি। কার পৃষ্ঠপোষক? নিজাম শাহ, চট্টগ্রামের অধিপতি নিজাম শাহের পৃষ্ঠপোষকতায় তিনি এই কাব্য রচনা করছে। ঠিক আছে। আচ্ছা, তারপরে আছে হলো আরাকান রোসাঙ্গ। আরাকানের কাহিনী কেউ জানেন? আরাকান রোসাঙ্গতে আসলে আরাকানের কাহিনী কি? আরাকান কোথায় আছে? মিয়ানমার, বর্তমানে মায়ানমার হলো আরাকানের। হ্যাঁ, মায়ানমারের একটা রাজ্য আরাকান। আরাকান সাহিত্যকে সেখানে রোসাঙ্গ বা রোসাং সাহিত্য নয় বলা হয়। ঠিক আছে। এই যে আরাকান সাহিত্য আছে, আরাকান সাহিত্য আবিষ্কার করছে এখানে আছে, এগুলা কে আবিষ্কার করছে? চর্যাপদ যেরকম হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কার করছে, যেরকম তো আরাকানের সাহিত্য কেউ না কেউ আবিষ্কার করছে। কে আবিষ্কার করছে সেটা কি বলতে পারবেন? আব্দুল কারো করিম বলা আছে? দৌলত কাজী নাকি? হ্যাঁ, আব্দুল করিম। আব্দুল করিম সাহিত্য বিশারদ যে আছে, উনি 1935 সালে এই আরাকান রাজসভার সাহিত্য মানে আবিষ্কার করছিল আর কি। ঠিক আছে। সে তখনই জানা যায় যে আসলে কে কে সাহিত্যিক ছিল। দৌলত উজির ছিল, আলাওল ছিল, কলসি বাগুন ঠাকুর ছিল। ঠিক আছে, এখানে আছে দেখেন। আরাকান রোসাঙ্গরা বৌদ্ধ ধর্মাবলম্বী হলেও বাংলা সাহিত্য চর্চায় তারা পৃষ্ঠপোষক চট্টগ্রাম পটিয়া এখানে তেমন গুরুত্বপূর্ণ ইনফরমেশন নাই। আচ্ছা, রোসাঙ্গ রাষ্ট্রের প্রধান হয়েছে, এর প্রথম কবি কে? প্রথম কবি হলো দৌলত কাজী। দৌলত কাজী হলো কি ছিল? প্রথম কবি। মুসলিম কবি ছিল। এখানে আরেকটা আসে যেটা হলো দৌলত কাজী সাধারণত একটা তথ্য আছে, সেটা হলো আপনার যে লৌকিক ধারার কবি আর কি। লৌকিক ধারার প্রথম কবি কে? দৌলত কাজী। এছাড়াও কলসি মাগন ঠাকুর আছে। ঠিক আছে। আলাওল তো আছেই। ঠিক এখানে তিময়রা এবং লোর চন্দানী কাব্য কি রচনা করছে এখানে আছে, সেটা হলো এখানে ভবানুবাদ রচয়িতা হলো দৌলত। এখানে কিন্তু দৌলত কাজী আছে, সতী ময়রা এবং লোর চন্দানী কিন্তু কয়টা কয়টা খন্ড আছে বলেন তো দেখি? দুইটি। সতী ময়না এবং লোর চন্দানী খন্ড কয়টা আছে? এটার খন্ড মোটে তিনটা খন্ড। তিনটা খন্ডের মধ্যে প্রথম দুইটা খন্ড হলো দৌলত কাজী রচনা করছে, বাকি শেষ খন্ড হলো আলাওল করছে। আলাউল। ঠিক আছে। হ্যাঁ, করসীমা আগুন ঠাকুরের উৎসাহে আলাওল কাব্য পরীক্ষায় আসে যে আলাওল কার পৃষ্ঠপোষকতায় কাব্য রচনা করছে। ঠিক আছে। পদ্মাবতী কাব্য যে রচনা করছে কার পৃষ্ঠপোষকতা করছে? পরিসীমা আগুন ঠাকুরের। ঠিক আছে। হিন্দি কবি মৌলিক জায়সী যে পদুবাবত আছে, এই পদুবাবত কাব্য অবলম্বনে তিনি আলাওল কাব্য রচনা করেন। এছাড়াও তিনি অন্যান্য কাব্যগ্রন্থ সয়ফুল মুলক, বদিউজ্জামান, তারপরে হলো সেকেন্দার নামা, এগুলো রচনা করছে। আর অনেকগুলো আছে, এখানে ভালো করে লিস্ট দেওয়া নাই। এটা হলো আপনার যে শিকরের যে বইটা আছে ওখানে অনেক সুন্দর করে লিস্ট দেওয়া আছে। রাগতাল নামা হলো তার মৌলিক রচনা। পরীক্ষায় আসতে পারে যে আলাওলের মৌলিক রচনা কোনটা। রাগতাল নামা। আলাওলের জন্মস্থান কোথায়? পরীক্ষায় এটাও আসে। কোথায় জন্মগ্রহণ চট্টগ্রাম। করছে কত সালে? কোথায়? চট্টগ্রাম। চট্টগ্রামে কোথায় পরীক্ষা আছে? চট্টগ্রামের হাটহাজারী উপজেলার জোবরা গ্রামে 1607 সালে সে জন্মগ্রহণ করছিল এবং 1680 সালে মারা যায়। আলাওল খুবই গুরুত্বপূর্ণ, তার জন্ম মৃত্যু তার জন্মস্থান খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে। তার উপাধিও গুরুত্বপূর্ণ। তার উপাধি কি? সে হলো, তাকে বলা হয়তো কাদেরই খেলাফত। ঠিক আছে। তার আধ্যাত্মিক গুরু ছিল একজন মসউদ শাহ, সে মসউদ শাহ থেকে কাদেরই খেলাফত উপাধি দিছিল। আচ্ছা, আমরা এখন অনুবাদ সাহিত্যতে আসি। মোটামুটি এগুলো এগুলো তো আপনার কবি পরিচিতি পড়তে হবে। এখানে কবি পরিচিতি মনে হয় নাই, জানেন দেখি তো আছে নাকি? কবি পরিচিতি মনে হয় এখানে নাই। এখানে কবি পরিচিতি নাই, কিন্তু আপনার শিকরে পড়বেন, শিকরে কবি পরিচিতি আছে। আচ্ছা, আমরা অনুবাদ সাহিত্যে আসি। অনুবাদ সাহিত্যের মধ্যে কি আছে? অনুবাদ সাহিত্যের মধ্যে আছে হলো আহ রামায়ণ আছে। রামায়ণ হলো বাংলা সাহিত্যের প্রথম অনুবাদকৃত গ্রন্থ। রামায়ণ কে রচনা করছে? বাল্মীকি। 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 বাল্মীকি শব্দের অর্থ কি? বাল্মীকি শব্দের অর্থ কি? বাল্মীকি শব্দের অর্থ হলো উপকার ঢিবি। হ্যাঁ, রামায়ণ কোন ছন্দে রচিত করা হয়েছে বলেন তো দেখি? ছন্দের নাম বলতে পারবেন? কোন ছন্দে রামায়ণ রচনা করা হয়েছে? অনুষ্টুপ ছন্দে। অনুষ্টুপ ছন্দ। গুড, এই গুড, আপনি তো ভালো পারছেন। রামায়ণ রচনা মোটামোটা হলো 7টা খণ্ড আছে। শ্লোক সংখ্যা হলো 24,000। এটা হলো অনুষ্টুপ ছন্দে রচিত রামায়ণ। রামায়ণ প্রথম বাংলায় অনুবাদ করছে কে? কৃত্তিবাস ওঝা। প্রথম অনুবাদ করছে, ওজা। হ্যাঁ, তাকে রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদক বলা হয়। তার অনুবাদ, তিনি যে কৃত্তিবাস ওঝা যে রামায়ণ অনুবাদ করছে, সেই অনুবাদের নাম কি ছিল?
বলেন শ্রীরাম পাঠালি। কি ছিল? শ্রীরাম পাঁচালী। জি। আচ্ছা, এক মিনিট ডিলিট করে দেখি। আচ্ছা, ও ছাড়া আর কি কৃত্তিবাস ওরা ছাড়া রামায়ণ আর কি অনুবাদ করছে? চন্দ্রাবতী। 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 চন্দ্রাবতী অনুবাদ করছে। আহ, আচ্ছা, চন্দ্রাবতী কে আসলে? চন্দ্রাবতী পরিচয় দেন দেখি। মনসা দ্বিজ মঙ্গল কাব্যের যে বংশীদাসের মেয়ে। দ্বিজ বংশীদাস। দ্বিজবংশী দাসের সে মেয়ে, কিন্তু তার অন্য কি পরিচয় আছে? একটা পরিচয় আছে যেটা সাধারণ পরীক্ষায় আসে। বাংলা সাহিত্যের বাংলা প্রথম মহিলা। সাহিত্যের প্রথম মহিলা আচ্ছা, কবি। বাংলা প্রথম মহিলা সাহিত্যের কবি। প্রথম মহিলা কবি এখানেই আছে, দেখেন। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি হলো চন্দ্রাবতী। তিনি মনসামঙ্গল কাব্যের যে কবি আছে দ্বিজবংশী দাসের কন্যা ছিল। এই চন্দ্রাবতী এই রামায়ণ ছাড়া আর কি করছে? আর কোথায় তার অনুভব মানে ইয়ে আছে, মানে ক্রেডিট আছে কি? আর কি কাজ করছে সে? উনি একটা পালা লিখেছিলেন খুব সম্ভবত। হ্যাঁ, কোন পালা বলতো দেখি, পালার নাম কি? আহ, দস্যু সে দুইটা কেনারাম। পালা মলুয়া। লিখছিল। দুইটা পালা দস্যু লিখছিল, কেনার একটা নাম হলো দস্যু কেনারাম আর একটা নাম ছিল হলো মলুয়া। মলুয়া। মলুয়া এবং দস্যু কেনারাম পালা হলো চন্দ্রাবতী রচনা করা। আচ্ছা, তাহলে এটা এগুলো ছাড়া বাংলা বাংলা সাহিত্যের মধ্যে যদি আমরা দেখি যে মুসলমান মহিলা কবি আছে একজন, যিনি হলো রামায়ণ রচনা করছিল, তার নাম কি? কি বলতে পারবেন? এটা মনে হয় আপনারা পড়েনি কখনো। আচ্ছা, আমি বলে দিই, রহিমুন্নেছা। রহিমুন্নেছা নামে একজন মহিলা ছিল। তার সে যে বাংলায় সে যে হলো মানে রামায়ণ রচনা করছে, এটা ডক্টর ইনামুল হক পরবর্তীতে তিনি এটা আবিষ্কার করছিল যে রহিমুন্নেছা নামে একজন মধ্যযুগের কবি ছিল, যে বাংলা সাহিত্যের একমাত্র মুসলমান মহিলা কবি ছিল, যে হলো রামায়ণ রচনা করছিল। আর আচ্ছা, দ্বিজ ভবানী দাসও হলো রামায়ণ রচনা করছিল, যার অনুবাদ করছিল, যার নাম ছিল হলো শ্রীরাম পাঁচালী। ঠিক আছে। কৃত্তিবাস ওটার নাম হলো, এই রামায়ণ নাম ছিল হলো শ্রীরাম পাঞ্চালী। আর এর নাম ছিল দ্বিজ ভবানী দাস যেটা করছে তার নাম হলো শ্রীরাম পাঁচালী। নামের মধ্যে কিছু পার্থক্য আছে, এটা খেয়াল করতে হবে। আচ্ছা, এরপরে আসি আমরা হলো রামায়ণের চরিত্রগুলোর নাম বলেন, প্রধান প্রধান চরিত্রগুলো কি ছিল? এখানে নাই, চরিত্রগুলোর নাম বলেন, কি কি চরিত্র ছিল? রামায়ণ দেখেন নাই? আমরা তো ছোটবেলায় অনেক রামায়ণ দেখছি। হ্যাঁ, রাম সীতা, তারপরে হচ্ছে রাম, সীতা, আর কি রাবণ, ছিল? লক্ষণ। রাবণ। আচ্ছা, ঠিক আছে, বিভীষণ ছিল, ভরত ছিল। আচ্ছা, এবার লক্ষ্মণ। মহাভারতের রচয়িতা কে? বেদ ব্যাস মূল রচয়িতা। বেদব্যাসের আসল নাম কি? বেদব্যাস তার অপর নাম ছিল, আসল নাম কি? কৃষ্ণ দ্বৈপায়ন। কৃষ্ণ দ্বৈপায়ন। হ্যাঁ, ভারতে সেটা মানে মহাভারত যে মূল যে রচয়িতা ছিল সে হলো কৃষ্ণ দ্বৈপায়ন, তার অন্য নাম হলো বেদব্যাস। আচ্ছা, মহাভারত বাংলায় প্রথম অনুবাদ করছে কে? গোবিন্দ পরমেশ্বর। গোবিন্দ পরমেশ্বর। আচ্ছা, গোবিন্দ পরমেশ্বর কার পৃষ্ঠপোষকতা রচনা করছে? আলাউদ্দিন হোসেন শাহ। আচ্ছা, আলাউদ্দিন হোসেন শাহের সেনাপতি, আলাউদ্দিন হোসেন শাহের পৃষ্ঠপোষকতায় না, তার সেনাপতি ছিল পরাগল খান। সেই পরাগল খানের পৃষ্ঠপোষকতায় সে গোবিন্দ পরমেশ্বর প্রথম অনুবাদ করছিল মহাভারত। তার নাম ছিল হলো পরাগলি মহাভারত। ঠিক আছে, যার নাম ছিল এই যে পরাগলি মহাভারত। দেখছেন, পরাগলি মহাভারত ছিল। ঠিক আছে। আবার পরবর্তীতে পরাগল খানের ছেলে ছিল ছুটি খান। ঠিক আছে, ছুটি খানের পৃষ্ঠপোষকতায় আবার আহ, গোবিন্দ পরমেশ্বর যে ইয়ে ছিল, ছেলে ছিল, সে আবার হলো ইয়ে করছে, পরবর্তী অনুবাদ করছে, তার নাম ছিল হলো ছুটিখানি মহাভারত। ঠিক আছে, ছুটিখানি মহাভারত। আচ্ছা, আর মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদ কি করছে? শ্রেষ্ঠ অনুবাদ কাশিরাম দাস। কাশিরাম দাস মহাভারতের কয়টা পর্ব অনুবাদ করছে জানেন? কাশিরাম দাস কিন্তু মহাভারতের সবগুলো পর্ব অনুবাদ করতে পারে নাই। হ্যাঁ, এটা কয়টা সঠিক পর্ব জানা অনুবাদ নেই। করছে? আচ্ছা, কাশিরাম দাস অন্য কেউ জানেন? জানলে বলেন, নাহলে আমি বলে দেখছি। আচ্ছা, অন্য কেউ জানেন না। কাশিরাম দাস মহাভারতের মাত্র 4টা পর্ব অনুবাদ করে সে মারা যায়। 4টা পর্ব ছিল আদি, সভ্য, বন ও বিরাট। এই 4টা পর্ব সে অনুবাদ করছিল। ঠিক আছে। মহাভারতে কিন্তু 18 খণ্ড আছে, আর 85,000 শ্লোক আছে, পর্ব আছে অনেকগুলো। এই পর্বের মধ্যে 4টে পর্ব সে অনুবাদ করে মারা গেছিল, আদি, সভ্য, বন ও বিরাট। ঠিক আছে। কাশিরাম দাসকে বলা হয় মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক, জনপ্রিয় অনুবাদক। ঠিক আছে। কাশিরাম দাসের একটি বিখ্যাত উক্তি আছে, উক্তি এখানে নাই।
সেই উক্তিটা হলো, মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস ভনে শোনে পুণ্যবান। ঠিক আছে, এটা হলো কাশিরাম দাসের মহাভারতের বিখ্যাত উক্তি। আচ্ছা, তারপরে আমরা এখানে আসি হলো ভাগবত। ভাগবত কে করছে, অনুবাদ করছে কে? বেদ বলেন ব্যাস দেখি। আর শ্রীকৃষ্ণ। এটা বেদ ব্যাসই তো রচনা করছিল, ভাগবত বললেন, কিন্তু এটা অনুবাদ করছে কে ও, বাংলাতে? মালাধর বসু। মালাধর বসু। হ্যাঁ। হ্যাঁ, মালাধর বসু হলো, মালাধর যেখানে আছে দেখেন, মালাধর বসু যে ওর ভাগবত যে অনুবাদ করছিল, সেই অনুবাদের নাম ছিল হলো শ্রীকৃষ্ণ বিজয়। মালাধর বসুর একটা উপাধি আছে, সেই উপাধির নাম হলো গুণরাজ খান। এই উপাধি তাকে কে দিছে? এখানে নাই, মোবারক বলেন শাহ। কে দিছে? রুকনউদ্দিন মোবারক শাহ। মুবারক না, বারবক শাহ। রুকনউদ্দিন বারবক শাহ, মুবারক না। বক্স। হ্যাঁ। আচ্ছা, তারপরে এখানে এখানে শর্টকাটে দেওয়া আছে যে বাল্মীকি রচনা রামায়ণ কোন কোন ভাষায়, এই আপনারা এটা দেখে নিন, এই ছকটা দেখে নিন, এটা উপরে পড়ে বলে আসলাম। আহ, নতুন করে বলার কিছু নাই। এই ছকগুলো আপনি দেখে নিন যে কে কি রচনা করছে না করছে, এগুলো ওইভাবে বলার ইয়ে নাই। আচ্ছা, পৃষ্ঠপোষকতা গুলো গুরুত্বপূর্ণ, কে কি পৃষ্ঠপোষকতা করছে। যেমন এখানে দেখেন, বাংলা সাহিত্যে পৃষ্ঠপোষকের জন্য বিখ্যাত আলাউদ্দিন হোসেন শাহ। তারপর বিজয় গুপ্তের যে পদ্মপুরাণ আছে, এই পদ্মপুরাণের পৃষ্ঠপোষকতা কিন্তু করছে আলাউদ্দিন হোসেন শাহ। ঠিক আছে। তারপর মালাধর বসু যে শ্রীকৃষ্ণ বিজয় আছে, এটা করছে হলো রুকনউদ্দিন বরবক শাহ। বারবক শাহ যেটা বললাম একটু আগে। দৌলতুদ্দিন বাহরাম খানের পৃষ্ঠপোষকতা করছে হলো নিজাম শাহ। এর পরীক্ষাতে আসছিল একবার, নিজাম খান সুর, যে দৌলতুদ্দিন বাহরাম খান যে লাইলি মজনু কাব্য ইয়ে করছে, সেটা কে করছে, পৃষ্ঠপোষকতা কে করছে। তারপর পারস্যের কবি হাফিজের সাথে দেখা করতে হলো গিয়াসুদ্দিন, দেখা মানে তাকে হলো আমন্ত্রণ জানিয়েছিল পত্রের মাধ্যমে, গিয়াসুদ্দিন আজম শাহ। আচ্ছা, এগুলো তো বলে আসলাম যে শাহ মোহাম্মদ সগির হলো গিয়াসুদ্দিন আজম সাহেবের পৃষ্ঠপোষকতা করছে। পদ্মাবতী করতে হলো কলসি মাগন ঠাকুর। ঠিক আছে, মোটামুটি এগুলো একটা মর্শিয়া সাহিত্য। এগুলো, এই টপিকটা অনেক বড়, তো অনেক পড়া এখানে, মধ্যযুগ পুরো অনেক পড়া। আচ্ছা, মর্শিয়া সাহিত্য, মর্শিয়া আরবি শব্দ। আরবি শব্দের হলো শ্লোক করা, মানে শোক শোক গীতি আর কি, মানে বিলাপ করা আর কি। ঠিক আছে, এটা হলো আরবি শব্দ, যাকে হলো সাধারণত কেউ মারা গেলে কারো মৃত্যুকে অবলম্বন করে যে সাহিত্য রচনা করা হয়। ঠিক আছে, যাকে আমরা বলি হলো মর্শিয়া সাহিত্য। বুঝছেন? আরবি শব্দ পরীক্ষায় আসে যে মর্সিয়া কি শব্দ। মর্সিয়া হলো আরবি শব্দ, সাধারণত কোনো মৃত্যুর কাহিনীকে কেন্দ্র করে যে, মানে শোক বিয়োগান্ত কাহিনীকে মাধ্যমে যে সাহিত্য রচনা করা হয়, সেটা। মর্সিয়া সাহিত্যের আদি কবিকে, মর্সিয়া সাহিত্যের আদি কবি হলো, আচ্ছা, ধারা সৃষ্টি হলো কারবালার বিষাদময় কাহিনীকে নিয়ে সৃষ্টি করা হয়েছে। মর্সিয়া সাহিত্যের আদি কবি হলো শেখ ফয়জুল্লাহ। পরীক্ষায় কিন্তু আসে যে মর্সিয়া সাহিত্যের আদি কবিকে। তার গ্রন্থের নাম হলো জয়নবের চৌতিসা। ঠিক আছে, চৌতিসা কি কারো জানা আছে? চৌতিসা কেন বলা হয়, এটা চৌতিসা আসলে জিনিসটা কি? কারবালার কোন অংশ নিয়া চৌধুরী কাণ্ড না, করছে কিনা? কারবালা না, মধ্যযুগের একটা খণ্ড কবিতার নাম ছিল হলো চৌতিসা। চৌতিসা, আমরা এই যে বাংলা ব্যঞ্জন বর্ণ আছে না, ক খ এগুলো যে আছে, এই ব্যঞ্জন বর্ণের 34টা অক্ষর আছে, মানে বর্ণ আছে ক থেকে হ। এই প্রত্যেকটা বর্ণগুলোকে এক বা একাধিকবার ব্যবহার করে, ঠিক আছে, একাধিকবার ব্যবহার করে কোনো চরণের আদি বর্ণরূপে যদি ব্যবহার করা হয়, তাকে চৌতিসা বলা হয়। ভালো করে শুনে নেন, এখানে ভাবে বলে দেওয়া নাই। বাংলা ব্যঞ্জন বর্ণের যে 34টি ব্যঞ্জন বর্ণ আছে ক থেকে হ পর্যন্ত, এই ক থেকে হ বর্ণ যে পর্যন্ত যে ব্যঞ্জন বর্ণগুলো আছে, এগুলোর প্রত্যেকটাকে এক বা একাধিকবার ব্যবহার করে আদি বর্ণরূপে যদি ব্যবহার করা হয়, মানে কোনো চরণ আমি লিখবো, কোনো একটা লাইন লিখবো, সেই লাইনে যদি আদি বর্ণরূপে এই ক থেকে হর 34টা বর্ণ যে কোনো একটা ব্যবহার করে, এক বা একাধিকবার হতে পারে, ব্যবহার করে যে পদ রচনা করা হয়, তাকে বলা হয় চৌতিসা। ঠিক আছে, যেমন জয়নবের চৌতিসা, তার মানে জয়নব ওইভাবে ওই সিস্টেম অবলম্বন করে রচনা করছে। বীরভানের চৌতিসা। ঠিক আছে। মর্সিয়া সাহিত্যের হিন্দু কবি হলো রাধা রমন গোপ। ইমামগণের কিচ্ছা পরীক্ষায় আসে যে কার লেখা, রাধা রমন গোপ। মর্সিয়া সাহিত্যের প্রধানতম কবিকে, প্রধানতম কবি হলো ফকির গরিবুল্লাহ। এখানে মানে নাই। মর্সিয়া সাহিত্যের কবি আব্দুল হাকিম, স্কুলে গেলে পড়ে আসছে। নুরনামা হানিফার লড়াই, হানিফার লড়াই নুরনামা আব্দুল হাকিমের রচনা। নবী বংশ, রসুল বিজয়, এগুলো সৈয়দ সুলতানের। এগুলো এখান থেকে, এগুলো শিকড় থেকে আপনি পড়বেন, ওখানে ছক দেওয়া আছে, টেবিল দেওয়া আছে, তো ওইখান থেকে পড়লে ভালো করে মনে রাখতে পারবেন। মধ্যযুগের মুসলমান খলিফাদের যুদ্ধ বিগ্রহ বিষয়ে কাহিনী অবলম্বনে সাহিত্যের নাম হলো জঙ্গনামা। এই জঙ্গনামা কাব্য কি, অনেক সময় পরীক্ষায় আসতে পারে যে মধ্যযুগের, পরীক্ষায় আপনাকে দিল, লিখিত পরীক্ষায় আসতে পারে। মধ্যযুগের মুসলমান খলিফাদের যে যুদ্ধ বিগ্রহ বিষয়ক কাহিনী ছিল, এই কাহিনীকে নিয়ে যে সাহিত্য রচনা করা হতো, সেটা হলো জঙ্গনামা কাব্য। এটা এক ধরনের যুদ্ধ কাব্য হিসেবে পরিচিত।
ঠিক আছে, এগুলো কে রচনা করতো? এগুলো রচনা করতে হলো দৌলতুদ্দিন বাহারাম খান, ফকির গরিবুল্লাহ, সৈয়দ সুলতান, সাবির ঈদ খান। ঠিক আছে, এরা রচনা করতো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দিগ্বিজয় আছে, সেই কাহিনী অবলম্বনে যে রসুল বিজয়, যে কাহিনীগুলো, সেটা এটা জয়নুদ্দিনের রসুল বিজয় আছে, সাবির ঈদ খানের আছে। দেখেন একই কাব্য কতজন অনুবাদ করছে। শেখ চাঁদ করছে, সাবির ঈদ খান করছে, সৈয়দ সুলতান করছে। পরীক্ষায় কিন্তু যে কোনো একজন অপশন থাকতে পারে, আপনাকে খেয়াল করতে হবে যে কে 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 এগুলো রচনা করছে। তো এইগুলো ওই হলো মোটামুটি সাহিত্য। এছাড়াও নাচ সাহিত্য সেখানে নাই, আছে মনে হয় যে নাচ সাহিত্য আছে। আচ্ছা দেখিয়ে দিচ্ছি, নাচ সাহিত্য আছে। আচ্ছা, ভাইয়া নাচ সাহিত্য হলো মর্শিয়া প্রাচীন কাল থেকে। ভাইয়া হ্যাঁ, মর্শিয়া বলেন। শব্দটি ফার্সি হবে না? এই যে বাংলা একাডেমি। আরবি শব্দ। বাংলা একাডেমিতে কি আছে, ফার্সি দেওয়া আছে? জি ভাইয়া ফার্সি আছে, লাইভ এমসিকিউর এক্সপ্লানেশনে আর কি ফার্সি লেখা রয়েছে আর কি, এই জন্য জিজ্ঞেস আচ্ছা, করলাম। বাংলা একাডেমিতে যদি ফার্সি দেওয়া থাকে তাহলে ফার্সি হবে, কিন্তু এটা মানে বেসিক্যালি এখন চেঞ্জ হয়ে গেছে, কিন্তু বেসিক্যালি এটা আরবি শব্দ। তো আমার আমার যেটা মানে সাজেশন, পরীক্ষায় যদি আসে, যে কোনো জি ভাইয়া। পরীক্ষাতে আসে, আপনারা আরবি উত্তর করবেন, এটাই বেশি মানে ভালো হবে। বাংলা একাডেমিকে নর্মালি কেউ এখন ফলো করে না। ঠিক আছে, আচ্ছা অনেক ভাইয়া, শব্দ ঠিক আছে। চেঞ্জ হয়ে গেছে, আচ্ছা ভাই ঠিক আছে। বুঝছেন? আরবি জি। উত্তর করাটাই আর কি বেটার, যেহেতু এটা এটা অনেক পুরাতন হিসেবে রেফারেন্স হিসেবে আসতেছে। এখন বাংলা একাডেমি চেঞ্জ করে ফেলছে। আচ্ছা, যদি কোনো কারণে আরবি না থাকে সেক্ষেত্রে আপনি ফাঁসি লাগাইতে পারেন। আচ্ছা, এখন আমরা নাথ সাহিত্য আসি। নাথ সাহিত্য হলো প্রাচীন, নাথ সাহিত্য বা নাথ ধর্ম। এই নাথ ধর্মের যে আদি ছিল, মানে নাথ মানে কি, নাথ শব্দ হচ্ছে কিন্তু প্রভু। ঠিক আছে, মিননাথকে বলা হয় হলো নাথ ধর্মের প্রতিষ্ঠাতা। নাথ ধর্মের যে প্রতিষ্ঠা তাকে বলে মিননাথ। মিননাথের অন্য নাম হলো মৎস্যেন্দ্রনাথ। এই মিননাথ কিন্তু অনেক প্রাচীন, চর্যাপদেরও যে আদি, অনেক আগের সে হলো কবি ছিল, আদি কবি বলা হয় তাকে। বঙ্গের এক সবার প্রথম কবি হলো মিননাথ। ঠিক আছে, যেমন চর্যাপদ যেটাই বলি, চর্যাপদ বলি, মানে নাথ সাহিত্য বলি, এটাই বলি। নাথ সাহিত্য উৎপত্তি হলো বৌদ্ধ ধর্মের সঙ্গে মিশে শৈব ধর্ম মিশে গেছে। নাথ সাহিত্যের মধ্যে এগুলো এখন গুরুত্বপূর্ণ না, এই যে এখানে যেগুলো গুরুত্ব সেটা বলে দিই। সেটা হলো ময়নামতির গান। ময়নামতির গান রচয়িতা কে? ভবানী দাস। ভারত পাঁচালী গ্রন্থ রচয়িতা হলো কবীন্দ্র দাস। ঠিক আছে, আরেকটা হলো এই যে গোরক্ষ বিজয়। গোরক্ষ বিজয় হলো শেখ ফয়জুল্লাহ। ঠিক আছে, গোরক্ষ বিজয়, গোপীচন্দ্রের কাহিনী, এগুলো পড়বেন এখান থেকে। এই যে গোরক্ষ বিজয় নামে অন্য একটি পুঁথি বা পঞ্চানন মনন্দের সম্বন্ধে এগুলো দরকার নাই, কয়েকটি পুঁথি হলো গোরক্ষ বিজয়। গোরক্ষ বিজয় হলো ভীমসেন। গোরক্ষ বিজয় কার আর গোরক্ষ বিজয় কার, এই দুটো কিন্তু আলাদা। গোরক্ষ বিজয় হলো শেখ ফয়জুল্লাহ, আর গোরক্ষ বিজয় হলো ভীমসেনের। পরীক্ষা কিন্তু এটা আসে। তারপরে আসে হলো গোপীচন্দ্রের সন্ন্যাস, এখানে নাই। গোপীচন্দ্রের গোপীচন্দ্র বা গোপীচন্দ্রের কাহিনী আছে, গোপীচন্দ্রের গান আছে। গোপীচন্দ্রের সন্ন্যাস হলো শুকুর আহমেদ। আর ময়নামতির গান তো এখানে দেখলেন ভবানী দাস। এগুলো আপনারা শিকড় থেকে পড়বেন, শিকড়ে এগুলো ছক করে দেওয়া আছে, টেবিল আকারে আছে, সুন্দর করে দেওয়া আছে ওখানে। আচ্ছা, তারপরে লোক সাহিত্য। লোক সাহিত্য সাধারণত, লোক সাহিত্য আসলে কি বলেন তো দেখি, কারো কেউ বলেন দেখি লোক সাহিত্য কি আসলে। কেউ বলেন লোক সাহিত্য কি? বেশি বেশিক্ষণ সময় আমাদের নাই, শেষ করে ফেলতে হবে। লোকের মুখে মুখে প্রচলিত যে সাহিত্য, গান, ছড়া, হ্যাঁ, এগুলাই। লোকমুখে লোকমুখে প্রচলিত ছিল, এগুলো অনেক প্রাচীন সময় থেকে এই লোকমুখে প্রচলিত, মানে এগুলো লিখিত না, মানুষের মুখ থেকে সৃষ্টি হইতো। মানুষ মানুষ মুখে মুখে বলতো, সেই মুখের মাধ্যমে সৃষ্ট যে সাহিত্য তাকে বলা হলো লোক সাহিত্য। লোক সাহিত্যকে বাংলা সাহিত্যের শেকড় সন্ধানী সাহিত্য বলা হয়। শেকড় সন্ধানী মানে এটা একদম রুট। আগে কিন্তু মানুষ এভাবে লিখতো না, মুখে মুখে বলতো। ধরেন আপনি মনে করেন যে গ্রাম অঞ্চলে, ধরেন যে কোনো একটা জায়গায় বসে আছেন, বসেই ধরেন মুখ দিয়েই একটা মানে দুইটা দুইটা লাইন কবিতা বলে ফেললেন বা গান বলে ফেললেন, ওইখান থেকে সৃষ্টি হয়ে গেল। ঠিক আছে, এটা রুট, মানে অনেক এখান থেকে সবকিছু এখান থেকে সৃষ্টি হয়েছে। এটা নাকি বলে শিকড় সন্ধানী সাহিত্য। ঠিক আছে, এটাকে ইংরেজিতে, ইংরেজি নাম কি, ফলক্লোরে বলা হয় লোক সাহিত্য। লোক সাহিত্য হলো মৌলিক জ্ঞান দ্বারা সৃষ্ট সাহিত্য। আচ্ছা, এগুলো জনগণের মুখে মুখে প্রচলিত, যেটা আমরা বলে আসলাম। আচ্ছা, এখানে যেমন গুরুত্বপূর্ণ এগুলো হলো এই যে গম্ভীরা কোন অঞ্চলের, ভাওয়াইয়া কোন অঞ্চলে, এগুলো গুরুত্বপূর্ণ। আর একটা গুরুত্বপূর্ণ এখানে হলো হারামণি। এই যে হারামণি খুবই গুরুত্বপূর্ণ। হারামণির সংকলককে মোহাম্মদ মনসুর উদ্দিন। এটা হলো 13 খণ্ড ছিল, 13 খণ্ডের একটা সংকলন ছিল, 13 খণ্ড। এখানে নাই, আমি বলে লিখে দিলাম এখানে 13 খণ্ড। এটা আপনি শিকরে পাবেন, এগুলো শিকরে আছে। আচ্ছা, ঠাকুরমার ঝুলি, ঠাকুর দাদার ঝুলি, ঠান্ডাদার ঝুলি, এগুলো কি দক্ষিণের রঞ্জন মিত্র। 10 বছর ধরে গ্রাম বাংলার সাহিত্য এগুলো সংগ্রহ করছে কে? আচ্ছা, ঠাকুরমার ডক্টর আশুতোষ ভট্টাচার্য লোককথাকে রূপকথা বলছে, এটা ইম্পর্টেন্ট। উপকথা বলছে, ব্রতকথা, এই 3 ভাগে ভাগ করছেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, ঈশপের উপকথা গুরুত্বপূর্ণ। মেয়েলি ব্রতের সাথে এর দরকার নাই। এই যে লোক সাহিত্যের প্রসিদ্ধ গবেষক কে? মনসুর উদ্দিন এবং আশরাফ সিদ্দিকী। ঠিক আছে, এটা রেভারেন্ডাল বিহারী ফল্ক টেলস অফ বাংলাদেশ নামে একটি লোক সাহিত্য রচনা করছিল, এটা খুবই ইম্পর্টেন্ট।
রেভারেন্ড লাল বিহারি ফল্ক টেলস অফ বাংলাদেশ বেঙ্গল নামে হলো 13, একটি বই রচনা করে, যেটা হলো 1883, এখানে সাল নাই। এটা হলো 1883-তে তিনি এটা রচনা করছিল। ঠিক আছে, যেটা এই লোক সাহিত্যের জন্য একটা স্মরণীয় হয়ে আছে এটা। এখানে গেলে অনেক ধরনের প্রাচীন সাহিত্য পাওয়া যায়, লোক সাহিত্য পাওয়া যায় এখানে। লোক সাহিত্যের এখানে ধারা এখানে নাই মনে হয়। লোক সাহিত্যে অনেকগুলো ধারা আছে, শাখা আছে, যেমন ছড়া, প্রবাদ প্রচলন, ধাঁধা, হেয়ালি, গীতিকা। এগুলোর মধ্যে সবচাইতে প্রাচীন কোনটা পরীক্ষায় আসে, যে নিচের কোনটি সবচাইতে প্রাচীন? সবচেয়ে ছড়া। প্রাচীন হলো ছড়া। হ্যাঁ, ছড়া হলো সবচাইতে প্রাচীন। আমরা ছোটবেলায় অনেক ছড়া শুনছি, অনেক ছড়া পড়েও আসছি, বাবা মায়ের মুখে, নানা নানির মুখে এগুলো শুনতাম আমরা। ঠিক আছে, ছড়া। এবার আসলে গীতিকা। গীতিকা হলো ইম্পর্টেন্ট। ছড়াগুলো কিন্তু কোন ছন্দে রচনা করা হয়তো, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ছড়া কিন্তু স্বরবৃত্ত ছন্দে রচনা করা হয়তো। আমরা যে ছড়াগুলো পড়তাম, যেমন ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো, বাটা ভরা পান দেবো গাল ভরে খেয়ে, এগুলো আছে না? এগুলো কিন্তু স্বরবৃত্ত ছন্দে রচিত। আমরা যখন এগুলো ছন্দ যখন পড়বো, তখন আমরা শিখবো যে স্বরবৃত্ত ছন্দ আসলে কিভাবে চিনবো, অক্ষরবৃত্ত ছন্দ কি। ঠিক আছে। আচ্ছা, তারপরে আসি আমরা হলো গীতিকা। গীতিকা হলো, গীতিকার ইংরেজি নাম হলো ব্যালাড। আমরা যখন ইংরেজি সাহিত্য পড়বো, তখন দেখবো যে ব্যালাড বলা হয়। ইংরেজি সাহিত্য ইংরেজি নাম হলো ব্যালাড। এই গীতিকার মধ্যে, গীতিকাকে প্রধানত হলো 3 ভাগে ভাগ করা হয়। একটা হলো নাথ গীতিকা, বা একটা হলো ময়মনসিংহ গীতিকা, আর একটা হলো পূর্ববঙ্গ গীতিকা। ঠিক আছে। গীতিকে ইংরেজিতে ব্যালাড বলা হয়, যা ফরাসি ব্যালেড থেকে আসছে। ওডে হলো কোরাস গান। ওডে মানে কি, এটা পরীক্ষায় আসে। ওডে শব্দের অর্থ, ওডে মানে হলো কোরাস গান। ঠিক আছে, কোরাস গান। ওডে শব্দের অর্থ হলো কোরাস গান বা স্তুতি। ঠিক আছে। আচ্ছা, এই যে গীতিকা গুলো যে ছিল, নাথ গীতিকা, ময়মনসিংহ গীতিকা, পূর্ববঙ্গ গীতিকা, আচ্ছা, এখানে অনেক ইনফরমেশন নাই, একটি মাত্র নাথ গীতিকা। এই যে এখানে হলো 1878 খ্রিস্টাব্দে প্রথমবার স্যার গিয়ারসন রংপুরে সংগৃহীত গীতিকা মানিক চন্দ্র রাজার গান। এটি কিন্তু ইম্পর্টেন্ট, যেটা বর্তমান এশিয়াটিক সোসাইটি জার্নাল প্রকাশ করা হয়েছিল। এই মানিক রাজার গান, এই যে স্যার জর্জ গিয়ারসন কিন্তু এটা সংগ্রহ করছিল। কোথা থেকে সংগ্রহ করছিল? রংপুর থেকে সংগ্রহ করা হয়েছিল। রংপুরের কৃষকদের নিকট থেকে উনি 1878 সালে স্যার জর্জ গিয়ারসন, উনি এই মানিক রাজার গান সংগ্রহ করে এশিয়াটিক সোসাইটিতে মানিক রাজার গান নামে প্রকাশ করছিল। ঠিক আছে। এখান থেকে আরো প্রকাশিত হয়েছিল, যেমন গোপীচন্দ্রের গান, ময়নামতির গান, এগুলো এখান থেকে প্রকাশিত হয়েছিল। এরপরে এখানে আরো জিনিস আছে যেগুলো নাই এখানে, আপনারা শিকড় থেকে পড়বেন। সেটা হলো ময়মনসিংহ গীতিকা। ময়মনসিংহ গীতিকা আসলে কি বলেন তো দেখি? কেউ বলেন যে ময়মনসিংহ গীতিকা কি? ময়মনসিংহ জেলার কিশোরগঞ্জ এখান থেকে এটা কি মানুষের শুধু মুখে ময়মনসিংহ শুনেছি। জেলাতেই? শুধু ময়মনসিংহ জেলাতেই হয়তো এটা, আর আর কোথাও হয়তো না। নেত্রকোনা, কিশোরগঞ্জ। হ্যাঁ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, এইসব এলাকাগুলোতে ময়মনসিংহ গীতিকা এইসব অঞ্চলে করা হয়েছিল। মানে এগুলো আসলে পালাগান আর কি, গীতিকা বলতে পালাগান। ঠিক আছে। এই পালাগান গুলো সংগ্রহ করছে কে? চন্দ্রকুমার। চন্দ্রকুমার দে এগুলোকে সংগ্রহ করতো, সে সংগ্রহ করে নিয়ে এসে দিয়ে দিত। চন্দ্রকুমার দে কোথাকার বাসিন্দা? চন্দ্রকুমার দে হলো, তার বাড়ি হলো নেত্রকোনা জেলাতে। নেত্রকোনা জেলার আইথর গ্রামের অধিবাসী হলো চন্দ্রকুমার দে, যে ময়মনসিংহ গীতিকা, পূর্ববঙ্গ গীতিকা এগুলো সংগ্রহ করতো। সংগ্রহ করে নিয়ে আসার পরে ডক্টর দীনেশ চন্দ্র সেন ছিল, এই ডক্টর দীনেশ চন্দ্র সেন এগুলোকে সংকলন করতো। সংকলন করে স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের পৃষ্ঠপোষকতায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে 1923 সালে তিনি এগুলোকে প্রকাশ করছিলেন। ঠিক আছে। ময়মনসিংহ গীতিকা মোট 10টা গীতিকা আছে, যার মধ্যে আছে হলো দেওয়ানা মদিনা। দেওয়ানা মদিনা হলো মনসুর বায়াতির, এখানে নাই, আমি অন্য বই থেকে আপনাদেরকে বলতেছি। দেওয়ানা মদিনা হলো মনসুর বায়াতি। মহুয়া ছিল, মহুয়া হলো দিস কানাই। মলুয়া হলো চন্দ্রাবতী। ঠিক আছে। তারপরে দস্যুকিনের নামও চন্দ্রাবতী। চন্দ্রাবতী ও জয়চন্দ্র নামে একটা পালা আছে, সেই পালার রচয়িতা ছিল হলো নয়নচাঁদ ঘোষ। এছাড়া আরো পালা আছে, যেমন দেওয়ানা ভাবনা, রূপবতী, কাজল রেখা, কঙ্ক লীলা। ঠিক আছে, এগুলো আপনার শিকড় থেকে পড়ে নিন, ওইখানে লেখকের নাম সহ আছে, কে রচনা করছে। ময়মনসিংহ গীতিকা বিশ্বের 23টি ভাষায়, মোট কয়টা ভাষাতে? 23টি ভাষায় অনুদিত। ঠিক আছে, এর পরীক্ষায় আসে যে ময়মনসিংহ গীতিকা মোট কয়টা ভাষায় অনুদিত। 23টি ভাষায় অনুদিত। আর এই গীতিকা মোট হলো 10টা। ঠিক আছে। এই গীতিগুলো মূলত হলো, এই পালাগুলো মূলত হলো, কাহিনীগুলো কি প্রেম প্রধান, মানে প্রেম রিলেটেড আর কি, প্রেম নিয়ে। সেটা মধ্যে বিয়েগাত্মক যে প্রেম আছে, মানে ধরেন স্যাড স্যাড রিলেটেড, মানে শোক আর কি, সেগুলো উপজীব্য ছিল। ঠিক আছে।
আচ্ছা, মহুয়া পালা যেটা আছে, মহুয়া পালা রচয়িতা হলো দিস কানা। এই মহুয়া পালা সংগ্রহ করছিল হলো চন্দ্রকুমার দে, কিন্তু এই পালা বর্ণনা করছে হলো পল্লীকবি জসীমউদ্দিন। মহুয়া পালার রচয়িতা হলো দিস কানাই। মহুয়া পালার এই সংগ্রহ করছে হলো চন্দ্রকুমার দে, এটাকে বর্ণনা করছে হলো জসীমউদ্দিন। ঠিক আছে, জসীমউদ্দিন এটাকে বর্ণনা করছে, বুঝছেন? পল্লীকবি জসীমউদ্দিন এটাকে বর্ণনা করছে। এবং এর মধ্যে চরিত্র আছে, চরিত্রগুলো হলো মহুয়া, নদের চাঁদ, হুমরা বেদে। ঠিক আছে, এর কিছু বিখ্যাত বিখ্যাত দুই একটা লাইন আছে, যেমন জল ভর সুন্দরী কন্যা, জলে দিস ঢেউ, হাসি মুখে কওনা কথা, সঙ্গে নাই মোর কেউ। লাইন তুলে দিতে পারে পরীক্ষায়, বুঝলেন? মহুয়া পালার লাইনগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। এরপরে আসে হলো পূর্ববঙ্গ গীতিকা। পূর্ববঙ্গ গীতিকা কোন অঞ্চলে বলেন? আপনারা তৃতীয় লিঙ্কে জয়েন দেন, লিঙ্ক দেওয়া আছে, আপনারা এটা শেষ হয়ে যাবে এখনই। আচ্ছা, তাহলে আপনারা কি বুঝছেন? এতক্ষণ যে পড়াইলাম, পড়াশোনা বোঝা যাচ্ছে? জি ভাইয়া। এখানে এই মধ্যযুগে কিন্তু অনেক পড়া। আমি বারবার বলতেছি, আপনারা এগুলো শিকড়ের বই থেকে পড়লে অনেক ভালোভাবে শিখতে পারবেন। তারপরে তো বলে দিচ্ছি কি পড়তে হবে কি পড়তে হবে না, একটু বুঝাই দিচ্ছি। এই যে পিডিএফটা, এটা তো ডাইজেস্টে সাধারণত একটু শর্টকাট করে থাকে, ডিটেলস থাকে না। কিন্তু আপনাদের মূল বই পড়তে হবে, মূল বই শিকড় এবং সৌমিত্র শিকড়ের যে বইটা আছে, ওই দুইটা, এই দুইটা বই পড়বেন। আমি অগ্রদূত সাধারণত পড়ি নাই কখনো, তো অগ্রদূতের ঘটনা জানি না। আচ্ছা, এখন পূর্ববঙ্গ গীতিকা কি এটা একটু বলেন। পূর্ববঙ্গ গীতিকা। নোয়াখালী ও চট্টগ্রাম অঞ্চলে এই শুধু গীতিকাটি নোয়াখালী রচনা। চট্টগ্রাম, আর কোনো অঞ্চল ছিল না? এখানে কিন্তু ময়মনসিংহের কিছু অংশ ছিল, ময়মনসিংহের কিছু অংশ, নোয়াখালী, চট্টগ্রাম, সিলেট ছিল, ত্রিপুরা, জেলা ত্রিপুরা অঞ্চলের কিছু অংশ ছিল। ঠিক আছে, এই অঞ্চলগুলো থেকে, এই জন্য ওই অঞ্চলগুলো, ওগুলোকে বলা হলো পূর্ববঙ্গ। ঠিক আছে, ওই অঞ্চলগুলো থেকে যে গীতিকাগুলো সংগ্রহ করা হয়েছিল, চন্দ্রকুমার যে সংগ্রহ করছিল, সেগুলোকে বলা হতে হলো পূর্ববঙ্গ গীতিকা। ঠিক আছে, এই পূর্ববঙ্গ গীতিকা 1926 সালে তিনটা খণ্ডে, 3 খণ্ডে ডক্টর দীনেশ চন্দ্র সেন এগুলোকে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশ করছিল। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য যেমন আছে আপনার নিজাম ডাকাতের পালা। ঠিক আছে, নিজাম ডাকাতের পালা, কাফন চোরা, চৌধুরীর লড়াই, কাঞ্চনমালা, আয়না বিবি, এরকম অনেকগুলো আছে। ঠিক আছে, ক্ষিতীশচন্দ্র নামে একজন ইয়ে ছিল, ক্ষিতীশচন্দ্র, তিনিও হলো এই পূর্ববঙ্গ গীতিকা হলো 7টা খণ্ডে প্রকাশ করছিল। ঠিক আছে, স্থানীয় লোকজনের কাছে এই পূর্ববঙ্গ গীতিকা বেসিক্যালি পালাগান নামে পরিচিত, এগুলোকে পালাগান বলে। স্থানীয় এলাকাগুলোতে এগুলোকে পালাগান বলে। এগুলো ছাড়াও আপনাদের আরো কিছু পড়তে হবে, সেগুলো হলো যেমন আরখাই গান। কি আরখাই গান? আরখাই গানের নাম শুনছেন? আখড়াই গান, সরি, আখড়াই গানের নাম শুনছেন? আখড়াই, আখড়াই গান শুনছেন? আখড়াই গান কি? না। আখড়াই গান হলো এক ধরনের লোকসঙ্গীত। ঠিক আছে, এটা সাধারণত আপনার 18 শতকের দিকে নদিয়া নদিয়া অঞ্চলে এই গানের উৎপত্তি হয়েছিল, আখড়াই গান। এই গানের হলো শ্রেষ্ঠ গায়ক ছিল হলো রামনিধি গুপ্ত। ঠিক আছে, রামনিধি গুপ্ত ছিল এই গানের শ্রেষ্ঠ গায়ক। এছাড়া আরো গান আছে, আলকাপ। আলকাপ হলো এক ধরনের কৌতুক, মানে যেগুলো পরীক্ষায় আসতে পারে। এছাড়াও আছে আপনার মারফতি ভাইয়া, গান। মারফতি গান কোথায় হইতো? হ্যাঁ বলেন। ভাই এটাকে কি টপ্পা গান বলা হয়? রামনিধি গুপ্ত তো হচ্ছে টপ্পা গানের শ্রেষ্ঠ ছিলেন। হ্যাঁ, রামনিধি গুপ্তের, হ্যাঁ, আরখাই গানকে, রাইট রাইট, আপনি ভালো ধরছেন। আরখাই গানের হলো আরো একটা নাম আছে। ঠিক আছে, উনি ভালো কথা বলছে। আরখাই গানের আরেকটা নাম বলতে এটা আলাদা, কিন্তু রামনিধি গুপ্ত টপ্পা টপ্পার যে গান ছিল, সেই টপ্পা গানের জন্য বিখ্যাত। টপ্পা গানের জন্য রামনিধি গুপ্ত অনেক বিখ্যাত। টপ্পা গান, আখড়াই গান, এই আখড়াই গান, এই দুইটা গান, আখড়াই এবং টপ্পা, এই দুইটা হলো রামনিধি গুপ্ত। ঠিক আছে, ওনার একটা নাম ছিল, নাম হলো নিধু বাবু, ওনাকে নিধু বাবু নামে ডাকা হতো। ঠিক আছে, ওনার একটা সঙ্গীত, এই যে টপ্পা টপ্পা গান আছে না, টপ্পা যে সঙ্গীত আছে, এই টপ্পার সঙ্গীত একটা সংকলন আছে, সংকলনের নাম হলো গীতিরত্ন। ঠিক আছে, এই গীতিরত্ন হলো টপ্পা যে গান আছে, এই গানের সংকলন। ঠিক আছে, যেমন আমরা যদি বলি যে নানান দেশের নানান ভাষা, শুনেন নাই? নানান দেশে নানান ভাষা, বিনা স্বদেশী মেটে কি আসা, পড়ে কি আসা, শুনেন না এটা? জি। এটা এটা কিন্তু টপ্পা গান, মানে হলো এই গানের এই রচয়িতাই হলো এই রামনিধি গুপ্ত। ঠিক আছে, আর রামপ্রসাদ সেন কিন্তু আলাদা। রামপ্রসাদ সেন কিন্তু সম্পূর্ণ ভিন্ন। রামপ্রসাদ সেন কিসের জন্য বিখ্যাত? রামপ্রসাদ সেন, রামপ্রসাদ সেন, রামপ্রসাদ সেন কিসের জন্য বিখ্যাত? শাক্ত পদাবলী, শাক্ত পদাবলী।
শাক্ত পদাবলী। জি ভাই। আর কি? আর বাকিটা জানি না ভাই। শ্যামা সঙ্গীত। শ্যামা সঙ্গীত। শ্যামা সঙ্গীতের জন্য উনি অনেক বিখ্যাত। ঠিক আছে, শাক্ত কবি এবং শ্যামা সঙ্গীত, বুঝছেন? আচ্ছা, যাই হোক, তার প্রতি ক্লাস আমি যেগুলো গুরুত্বপূর্ণ গান সেগুলো বলে দেই। এগুলো এই বইতে নাই, এটা হলো সমস্যা, মানে এখানে নাই। এগুলো শিকড়ে আছে। হলো মারফতি গান। মারফতি গানের নাম শুনছেন? মারফতি গান কোন অঞ্চল হয়? মারফতি, মাইজ ভান্ডারি। মাইজ ভান্ডারি তো শুনছেন মনে হয়। রাজশাহী। চট- না, চট্টগ্রামের চট্টগ্রামের। ভান্ডারি। মারফতি গান, মাইজ ভান্ডারি গান, এগুলো বৃহত্তর চট্টগ্রাম এবং নোয়াখালী অঞ্চলের গান। ঠিক আছে। তারপর যদি আমরা বলি হলো আপনার গান, এই যে গম্ভীরা। গম্ভীরা কোন অঞ্চলের গান? দেখি বিশেষ করে ক্যাচ ছিল এটা সাধারণত এটা সাধারণত আর কি চাঁপাইনবাবগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জ। আচ্ছা, যদি আমরা বলি হলো ভাওয়াইয়া গান, ভাওয়াইয়া কোন অঞ্চলের? ভাওয়াইয়া। ময়মনসিংহ। ময়মনসিংহ। না, রংপুর, ময়মনসিংহ হলো ভাটিয়ালি। ছোট করে ফেললে হবে না। ময়মনসিংহ হলো ভাটিয়ালি, আর ভাওয়াইয়া হলো রংপুরের। রংপুর, দিনাজপুর এগুলার হলো ভাওয়াইয়া। ঠিক আছে। তারপরে আরো আছে, যেমন হলো ধামাইল আছে। ধামাইল হলো আপনার সিলেট, ঢাকা এগুলার। ঠিক আছে, মোটামুটি এগুলো হলো গুরুত্বপূর্ণ গান যেগুলো পরীক্ষায় আসে। এগুলো আপনার শিকড়ে পড়লে শিকড়ে পাবেন এগুলো সবগুলো। ঠিক আছে। তারপরে জারি গান আছে। জারি গান। জারি গান আছে না? জারি গানের নাম শুনছেন? জারি গান কি? জারি গান কি বলেন তো? হ্যাঁ, যে একদল প্রশ্ন করে আর একদল উত্তর দেয় এরকম গান। হ্যাঁ, অনেকটা এরকমই। তবে এটা হলো আচ্ছা। কারবালার ঘটনাকে কেন্দ্র করে আর কি। ও আচ্ছা আচ্ছা। কারবালার যে ঘটনা আছে না, কারবালার ঘটনাকে কেন্দ্র করে জি। যে শোক শোক গান রচনা করা হয়তো সেটা হলো জারি গান। জারি হলো ফার্সি শব্দ, যার অর্থ হলো শোক বা বিলপ। আর এটা হলো জি। ঝুমুর নাচ। ঝুমুর নাচ কোন অঞ্চলের নাচ? এটা কারা নাচ তো এগুলা? এটা ঝুমুর নাচ সাঁওতালদের নাচ। সাঁওতালদের নাচ। সাঁওতালদের আর একটা নাচ। আছে তরজা। তরজা নামে এক ধরনের বিখ্যাত লোকগীতি আছে, তরজা। মধু ঠাকুর এবং তারক পাল নাম শুনছেন? এরা কিন্তু বিখ্যাত কবিয়াল ছিল। একটা টপিক বাদ গেছে, সেটা হলো কবি গান। কবি গান, কবিয়াল। কবিওয়ালা ও শায়ের, এটা কবিয়াল। মনে হয় দেখাই নাই। কবিওয়ালা শায়ের, আচ্ছা। হিন্দুদের বড় হলো কবিওয়ালা আর মুসলমানদের শায়ের। আচ্ছা, শায়ের, কবিওয়ালা এবং শায়ের। আচ্ছা, ভালো কথা। এটা মুসলমানদের হলো শায়ের আর হিন্দুদের হলো কবিওয়ালা। আচ্ছা, কবি গানের বিখ্যাত কবি গানের আদি কবি কে? কবি গানের আদি কবি কে? গজলাগুই বা গজলাপুট। কবি গানের আদি কবি হলো গোজলা গুই। গুড, ভালো কথা, ভালো। কবি গান আসলে কিভাবে গাওয়া হইতো, কেউ বলতে পারবেন? কবি গান প্রশ্ন পরিবেশন উত্তর হতো কিভাবে? সেশনের মতো। হ্যাঁ, প্রশ্ন উত্তর সেশনের মাধ্যমে। কিন্তু একটু একটা ভাই বললো না যে জারি গান, যেটা ওইটা এলো এটা। প্রশ্ন উত্তর মানে একজন প্রশ্ন করে, একজন উত্তর দেয়, এরকম টাইপের। এই কবি গান সংগ্রহ করছে কে? কবি গানের সংগ্রাহক কাকে বলা হয়? কবি গান কোন সাহিত্যিক কবি গান সংগ্রহ করছে? পরীক্ষায় কিন্তু আসবে। আমরা কিন্তু ক্লাসে যেগুলো বলি এগুলোই পরীক্ষায় আসবে। কিন্তু আপনারা অনেকে ক্লাস করেন না, এগুলো মিস করেন। কবি গান সংগ্রহ করছে কে? কবি গান সংগ্রহ করছে হলো ঈশ্বরচন্দ্র গুপ্ত। ঈশ্বরচন্দ্র গুপ্ত 1854 সালে কবি গান সংগ্রহ করে তার যে সংবাদ প্রভাক পত্রিকা আছে সেটাতে সে প্রকাশ করেছিল। ঠিক আছে। ঈশ্বরচন্দ্র গুপ্ত। এই ঈশ্বরচন্দ্র গুপ্তকেই বলা হয় হলো কবি গানের সংগ্রাহক। আচ্ছা, কবিওয়ালাদের মধ্যে দুই তিনজন কবিওয়ালার নাম বলেন তো, বিখ্যাত কবিওয়ালা। রাধারমণ গোপ। না, রাধারমণ গুহ রাধা তো রমন এখানে গোপ। রান্না। উম রাধা রমন গুপ কি কবি গান রচনা করছিল? সে তো হলো, আপনি হ্যাঁ, উনি নাথ গীতি, তো ওই নাথের কথা বললেন। ওই নাথ গীতির কথা বলে ফেলেন। ইমামগণের হ্যাঁ, ইমামগণের হ্যাঁ, কেচ্ছা হ্যাঁ, লিখেছেন ইমামগণের উনি। কিছু রচনা করছে। তো তারপর গুজলা হচ্ছে গুই আছে প্রথম হলো। হ্যাঁ, আরো নাম বলেন দেখি হ্যাঁ, কয়েকটা। অ্যান্টনি ফিরিঙ্গি আছে, ভোলা ময়রা অ্যান্টনি আছে। ফিরিঙ্গি আছে। অ্যান্টনি ফিরিঙ্গি কোন দেশের অধিবাসী? কোন দেশ থেকে আসছে হয়? পর্তুগিজ। পর্তুগিজ। আচ্ছা, আচ্ছা। যজ্ঞেশ্বরী। হ্যাঁ, অ্যান্টনি ফিরিঙ্গি কি ছিল? বিখ্যাত কবিয়াল ছিল। অ্যান্টনি ফিরিঙ্গি একটি বিখ্যাত গান আছে, সেই গানের নাম কি বলেন তো দেখি।
একটা লাইন আছে, বিখ্যাত লাইন অ্যান্টনি ফিরিঙ্গির, কেউ জানেন? না। বিখ্যাত লাইন হলো, আমি ভজন সাধন জানি নে মা। আমি ভজন সাধন জানি নে মা, এটা একটা বিখ্যাত লাইন। সাধন জানি নে মা, লেখা যাচ্ছে না এতগুলো। এটা হলো অ্যান্টনি ফিরিঙ্গি বিখ্যাত গানের লাইন, আমি ভজন সাধন জানি নে মা। ঠিক আছে। আচ্ছা, তারপর আর কি ছিল? অ্যান্টনি ফিরিঙ্গি ছিল, গোজলাগু ছিল, আর কি ছিল? ভোলা ময়রা, যজ্ঞেশ্বরী। ভোলা ময়রা, গুড। রাম বসু, রাম বসু ছিল। হারু ঠাকুর। রাম রাম বসু কিন্তু না, রাম বসু। রাম বসু ছিল, নিধু বাবু ছিল। ঠিক আছে, হরু ঠাকুর, নিতাই, ভোলা ময়রা তো বললেন। এগুলো পরীক্ষায় আসে কি, এখানে একটা প্রশ্ন আসছিল যে নিচের কে কবিওয়ালা নয় বা কবিওয়ালা, এরকম প্রশ্ন আসে। বাংলাদেশের শ্রেষ্ঠ কবিয়াল কে, নাম জানেন? বাংলাদেশের শ্রেষ্ঠ কবিয়াল হলো চট্টগ্রামের রমেশ শীল। রমেশ শীলকে বাংলাদেশের শ্রেষ্ঠ কবিয়াল বলা হয়। ঠিক আছে। আচ্ছা, তারপরে হলো শায়ের। শায়ের তো হলো মুসলমানদের। শায়ের রচনা করছে এমন দুইজনের শায়ের নাম বলেন দেখি। শায়ের শব্দের অর্থ কি? শায়ের হলো আরবি শব্দ যার অর্থ হলো কবি। এর মধ্যে আছে বিখ্যাত কে, ফকির গরিবুল্লাহ, সৈয়দ হামজা, এরা হলো বিখ্যাত শায়ের ছিল। তারপরে আছে হলো পুঁথি সাহিত্য। পুঁথি সাহিত্য মানে আমরা পড়ি না, এখানে নাই। পুঁথি সাহিত্য, পুঁথি সাহিত্য কি বলেন তো দেখি, খুবই গুরুত্বপূর্ণ এটা। পুঁথি সাহিত্য, এটা এক ধরনের লোকসাহিত্য। পুঁথি সাহিত্য এক ধরনের লোকসাহিত্য না? পুঁথি সাহিত্য অন্য নাম আছে। পুঁথি সাহিত্যকে দোভাষী দোভাষী সাহিত্য বলা হয়ে থাকে। এগুলো কিভাবে রচনা করা হইতো? পুঁথি সাহিত্য কোনো নির্দিষ্ট ভাষায় রচনা করা হইতো না, এগুলো শায়েরগণ বাংলা, ফার্সি, হিন্দি, উর্দু, অনেকগুলো ভাষার সংমিশ্রণে সাহিত্য রচনা করতো, কাব্য রচনা করতো, যাকে বলা হয়তো হলো পুঁথি সাহিত্য বা দোভাষী পুঁথি বলা হয়ে থাকে। ঠিক আছে, এটাকে সাধারণত রেভারেল্ড যে লং যে ছিল, এই এই সাহিত্যকে তিনি মুসলমানি বাংলা সাহিত্য বলছেন, কারণ এগুলো মুসলমানের রচনা করতো বেশিরভাগ ক্ষেত্রে। এই জন্য মুসলমানি বাংলা সাহিত্য তিনি নাম বলছেন, মুসলমানি বাংলা সাহিত্য বলে অভিহিত করছিলেন। ঠিক আছে। এটা সাধারণত যে কলকাতার যে সস্তা প্রেস ছিল, এই প্রেসে ছাপানো হইতো, এই জন্য কি বলা হয়তো কি বটতলার পুঁথি। এটাকে অনেকে বটতলার পুঁথি বলে, কেন বলে? কলকাতার সস্তা প্রেস থেকে ছাপা হইতো। ঠিক আছে। এই পুঁথি সাহিত্যের শ্রেষ্ঠ কবি কে? আজ প্রাচীনতম কবি, শ্রেষ্ঠ কবি, সার্থক কবি কে, নাম বলেন। ফকির গরিবুল্লাহ। ফকির গরিবুল্লাহ পুঁথি সাহিত্য শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ, আদি, প্রাচীনতম, ঠিক আছে, সার্থক, ফকির গরিবুল্লাহ। তার কাব্যের নাম কি? আমির হামজা। আমির হামজা। রাইট। ঠিক আছে। আরো অনেক কাব্য রচনা করছে ফকির গরিবুল্লাহ। আপনাদের শিকড়ে এগুলো কাব্য পরিচিতি আছে তো, মানে কবি, সরি, কবি কবি পরিচিতি আছে, এখানে অনেকগুলো আছে। তো ফকির গরিবুল্লাহ, সৈয়দ হামজা, ঠিক আছে, আলাওল, ওখান থেকে পড়বেন। বুঝছেন, এই হলো মোটামুটি পুঁথি সাহিত্যের আলোচনা। আর হলো, আর জানি কি তখন বলতেছিলাম, সেগুলো মিস হয়ে গেছে। আচ্ছা, ওগুলো তো পড়ছে। আচ্ছা, পাঁচালী গানটা বাকি আছে। পাঁচালী গান কি? পাঁচালী গান খুব বিখ্যাত। পাঁচালী গান, পাঁচালী গানের স্রষ্টা কে? দাশরথী রায়। দেখছেন, আমি জানতাম ভুল করবেন। পাঁচালী গানের এর শ্রেষ্ঠ। স্রষ্টা কে? পাঁচালী গান কে লক্ষ্মীকান্ত সৃষ্টি করছে, প্রচলন করছে কে পাঁচালী গান? লক্ষ্মীকান্ত বিশ্বাস। লক্ষ্মীকান্ত বিশ্বাস। এটা আমি একদিন আমাদের মানে প্রথম দিকে গ্রুপে গ্রুপে প্রথম দিকে আমি একটা এমসিকিউ দিছিলাম যে পাঁচালী গানের স্রষ্টাকে, সৃষ্টি করছে কে? অনেকে ভুল করে দাশরথী রায় দেয়। দাশরথী রায় হলো পাঁচালী গানের জনপ্রিয় কবি, কিন্তু সে সৃষ্টি করে নাই, প্রচলন করে নাই। স্রষ্টা হলো লক্ষ্মীকান্ত বিশ্বাস। ঠিক আছে। আচ্ছা, এগুলো আপনারা পড়ে নিয়েন। আর গেল মোটামুটি, বাকিগুলো গেল। এখন আমরা হলো কবি পরিচিতি গুলো ওখান থেকে পড়ে নিয়েন, এই যে শিখরে আছে। চণ্ডীদাসের যেমন বিখ্যাত কিছু উক্তি আছে, আহ, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। স্তয়িক এবার শোনা হলো শ্যাম নাম। ঠিক আছে। আমার বধুয়া যায় আনবাড়ি দিয়া, আমার আঙ্গিনা দিয়ে, এগুলো আছে, এগুলো পড়বেন। গোবিন্দ দাস পড়বেন, ওইখান থেকে পড়ে নিয়েন। এখন আমরা কি হলো শেষের দিকে, এই এটা একটু ইয়ে দেখে, শেষের দিকে অংশগুলো টিটু ভাই দেখা দিবে। টিটু ভাই দেখা দিয়ে উনি হলো শেষ করিবা। লিখিত অংশ যেটা আছে, লিখিত অংশগুলো হলো আমরা আপনাকে ইয়েতে দিয়ে দেবো,
ঠিক আছে, যে গ্রুপে দিয়ে দিব এবং টেলিগ্রামে দিয়ে দিব লিখিত অংশ, যে এই অংশগুলো থেকে যে লিখিত গুলো আসতে পারে। অলরেডি ইয়ে ভাই অনেকগুলো বলছে, জাফর ভাই অনেকগুলো বলে দিচ্ছে, তারপর আমরা অনেকগুলো এখানে গুরুত্বপূর্ণ আছে সেগুলো আমরা বলবো। আমি এখানে লাস্টে ছোট্ট একটা জিনিস বলে দিই, সেটা হলো এই যে এখানে মৌলিক বাংলা সাহিত্যের মুদ্রিত প্রথম গ্রন্থের নাম কি, এই অংশটা আমি একটু বলে দিই, এই অংশটা কনফিউশন হতে পারে। বাংলা সাহিত্যের মুদ্রিত, বাংলা ভাষায়, বাংলা ভাষায় প্রথম মুদ্রিত গদ্য গ্রন্থের নাম কি? বলেন। বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গদ্য গ্রন্থের নাম কি? প্রশ্ন ভালো করে শুনতে হবে। বাংলা ভাষায়, ভাষার বাংলা ভাষার প্রথম মুদ্রিত গদ্য গ্রন্থের নাম কি, যেটা বাংলা ভাষার জন্য মুদ্রণ করা হয়েছিল? নাম কি তার? রাজা প্রতাপাদিত্য চরিত্র। না, রাজা প্রতাপের চরিত্র তো বাংলা ভাষায় রচনা করা হয়েছে, আমি বলছি বাংলা ভাষার জন্য। বাংলা ভাষার প্রথম মুদ্রিত গদ্য গ্রন্থের নাম হলো কথোপকথন। কথোপকথন কার রচনা করা? উইলিয়াম ক্যারি। উইলিয়াম কিরি। এটা হলো, এটা কিন্তু খেয়াল করতে হয়, বাংলা ভাষার, নট ভাষায়। ঠিক আছে। আর যদি বলা হয় বাংলা ভাষায়, বাংলা ভাষায় প্রথম মুদ্রিত গ্রন্থের নাম কি? প্রথম মুদ্রিত গ্রন্থের নাম হলো রাজা প্রতাপাদিত্য চরিত্র, যেটা রামরাম বসু রচনা করছে। ঠিক আছে। এখানে আরেকটা প্রশ্ন আসে যে এগুলো মুদ্রণ করা হয়েছে ঠিক আছে, কিন্তু প্রকাশ করা হয়েছে কোনটা আগে? মুদ্রণ তো করা হলো যে উইলিয়াম কিরি কথোপকথন আগে, কিন্তু প্রকাশ হয়েছে কোনটা আগে? কোনটা প্রকাশিত হয়েছে কোনটা আগে? বলেন। প্রকাশিত কোনটা আগে হয়েছে? জানেন না? প্রকাশিত হয়েছে হলো, প্রকাশিত হয়েছে কোনটা? জানি না। রাজা প্রতাপাদিত্য চরিত্র। রাজা প্রতাপাদিত্য চরিত্র পরে ছাপা হইলো, এটা প্রথম প্রকাশিত হয়েছে। ঠিক আছে। রাজা প্রতাপাদিত্য চরিত্র হলো প্রথম প্রথম ছাপা হয়েছে, এটা হলো 1801 জুলাই মাসে এটাকে প্রকাশ করা হয়। ঠিক আছে। আর উইলিয়াম কেরির যে কথোপকথন আছে, এটা 1801 সালের আগস্ট মাসে প্রকাশ করা হয়েছে। ঠিক আছে। তার মানে পরে প্রকাশ করা হয়েছে, 1 মাস পরে। তার মানে প্রথম হলো, তাহলে যদি পরীক্ষায় আসে যে বাংলায় বাঙালির লেখা বাংলা ভাষায় রচিত প্রথম মুদ্রিত গদ্য গ্রন্থের নাম কি? রাজা প্রতাপাদিত্য চরিত্র, রামরাম বসু। আর যদি বলা হয় বাংলা ভাষায় তাহলে মুদ্রিত, তাহলে গদ্য গ্রন্থ। কিন্তু কিন্তু যদি এইভাবে আসে যে আপনাকে অপশন দিল, সেটা হলো ওটাতে কি আছে, আহ কি নামটা ভুলে গেলাম আমি। ওইটাতে কি নাম আছে, এখানে কি আছে? আচ্ছা, আমি এখানে এই জিনিসটা আমার নোটে আছে, আমি নোট থেকে একটু কনফিউশন ক্লিয়ার করে দিই আপনাকে, দাঁড়ান। এই যে এখানে আছে দেখেন, বাংলা সাহিত্যের, এখানে এই নোটটা আমি এখানে এটা ভালো করে খেয়াল করতে হবে। বাংলা সাহিত্যের প্রথম গদ্য গ্রন্থের নাম হলো কিপার শাস্ত্রের অর্থভেদ। ঠিক আছে। এর লেখক কে? মনো এল দা এত সুম্পুসাউ। 1743 সালে পর্তুগাল লিসবন থেকে রোমান অক্ষরে প্রকাশ করেছে। এটা বাংলা সাহিত্যের প্রথম গদ্য গ্রন্থ, কিপার শাস্ত্রের অর্থভেদ। বাঙালির লেখা প্রথম মুদ্রিত গ্রন্থ। ঠিক আছে। এটা কিন্তু বলে নাই যে বাংলা ভাষা, এটা হলো বাঙালির লেখা। ব্রাহ্মণ, রোমান, ক্যাথলিক সংবাদ হলো বাঙালির লেখা। লেখক হলো দোম অ্যান্থনিও। আর 1743 সালে পর্তুগাল লিসবন থেকে এটা প্রকাশ করা হয়েছিল। এটা কিন্তু বাঙালির লেখা। ঠিক আছে। মনো এল দাস শম্ভু সাহা কিন্তু বাঙালি ছিল না। তাহলে কিন্তু খেয়াল করতে হবে, যদি প্রশ্ন এভাবে বলে দেয় যে বাঙালির লেখা প্রথম মুদ্রিত গ্রন্থ কোনটা, ব্রাহ্মণ, রোমান, ক্যাথলিক সংবাদ। যদি এভাবে আসে যে বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ কোনটা, তাহলে কিপার শাস্ত্রের অর্থভেদ ও ব্রাহ্মণ, রোমান, ক্যাথলিক সংবাদ দুইটাই। এখন দুইটা যদি অপশনে থাকে তাহলে কনফিউজ হয়ে যেতে পারি আমরা যে কোনটা দাগাবো। এখন আমাদের অপশন থেকে খেয়াল করতে হবে যে কোনটা থাকবে, দুটো থাকে না সাধারণত, যে কোনো একটা থাকবে। বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গদ্য গ্রন্থ হলো মঙ্গল সমাচার ও মতিরচিত মিশন সমাচার। ঠিক আছে। বাংলা ভাষায় মুদ্রিত, খেয়াল করতে হবে কিন্তু, বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গদ্য গ্রন্থ হলো মঙ্গল সমাচার ও মতিরচিত মিশন সমাচার। ঠিক আছে। আর বাংলা ভাষায় মুদ্রিত প্রথম ও ফোর্ট উইলিয়াম কলেজ থেকে প্রকাশিত
দ্বিতীয় গ্রন্থ হলো কথোপকথন। এটা কিন্তু খেয়াল করতে হবে। বাংলা ভাষায় মুদ্রিত প্রথম হলো কথোপকথন, কিন্তু ফোর্ট উইলিয়াম কলেজ থেকে প্রকাশিত দ্বিতীয় গ্রন্থ হলো কথোপকথন। কারণ প্রথম প্রকাশিত হয়েছে কোনটা? রাজা প্রতাপাদিত্য চরিত্র, রামনাম বসুর। এখানে দেখেন স্টেজ চিহ্ন দেওয়া আছে। অপশনে মঙ্গল মঙ্গল মিশন বা মঙ্গল সমাচার না থাকলে কথোপকথন উত্তর হবে। যদি পরীক্ষা এরকম থাকে যে বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গদ্য গ্রন্থ কোনটি, আপনার অপশন দেওয়া আছে হলো মঙ্গল সমাচার দেওয়া আছে, তারপরে হলো কথোপকথন দেওয়া আছে, রাজা প্রতাপাদিত্য চরিত্র দেওয়া আছে, ঠিক আছে? এরকম অপশন দেওয়া আছে, তাহলে কিন্তু উত্তর হবে হলো মঙ্গল সমাচার। যদি মঙ্গল সমাচার বা মিশন সমাচার অপশনে না থাকে, সেক্ষেত্রে উত্তর হবে হলো কথোপকথন। বুঝতে পারছি? বুঝছেন জি, আপনারা? না বুঝলে বলেন। জি। আচ্ছা, বাঙালির লেখা ও বাংলা ভাষায় লেখা প্রথম মৌলিক মুদ্রিত গদ্যগ্রন্থ হলো রাজা প্রতাপাদিত্য চরিত্র, এর লেখক হলো রামরাম বসু। ঠিক আছে? আর ফোর্ট উইলিয়াম কলেজ থেকে প্রকাশিত এইটাই প্রথম, জুলাই মাসে, যেটা বললাম একটু আগে। বাংলা ভাষার প্রথম গল্প সংগ্রহ হলো ইতিহাসমালা। প্রথম গল্প সংগ্রহ কোনটা যদি পরীক্ষায় আসে যে বাংলা ভাষার প্রথম গল্প সংগ্রহের নাম কি, ইতিহাসমালা, লেখক হলো উইলিয়াম কেরি। আর বাংলা সাহিত্যের প্রথম পত্র সাহিত্য হলো লিপিমালা, রামনাম বসু। ঠিক আছে? প্রথম পত্র সাহিত্যের নাম কি বাংলা সাহিত্যের? ঠিক আছে? এটা কিন্তু আবার ওই যে বাঁধনহারা, বাঁধনহারা কিন্তু না, এটা কিন্তু পত্র সাহিত্য। এভাবে এটা যে বললাম, এখানে এই জিনিসগুলো কনফিউশন তৈরি হতে পারে, এগুলো কনফিউশন করা যাবে না। এটা খুবই মানে ক্রিটিক্যাল বিষয়, এখান থেকে প্রশ্ন মোটামুটি একটা প্রায় আসতে দেখা যায়, তো অনেক কনফিউজ হয়ে যায়। এই জন্য আমি আপনাকে দেখালাম। ঠিক আছে? আর বাকি যে অংশটা আছে, যে অংশটা বাকি আছে, ওই অংশগুলো টিটু ভাই দেখাবে, আর টিটু ভাই লিখিত প্রশ্ন যদি থাকে বলে দিয়ে, যদি কোনো কিছু মিসিং থাকে আমার, তাহলে বলে দিবে। ঠিক আছে? টিটু ভাই আপনি আছেন? তাহলে বাকি অংশ শেষ করে দেন। ঠিক আছে, আমি শুরু করতেছি। আহ মোটামুটি কথা শোনা যাচ্ছে আশা করি। আচ্ছা, মোটামুটি হচ্ছে জাফর ভাই এবং হচ্ছে সাবির ভাই মোটামুটি সবাই বলে দিছে। তো আমি হচ্ছে জাস্ট শেষ অংশটুকু একটু আলোচনা করতেছি আমি। শেষ অংশটুকুর ক্ষেত্রে হচ্ছে যেমন পোর্ট উইলিয়াম কলেজ বা গদ্যের ক্ষেত্রে মোটামুটি সবকিছুই বলে দিছি ভাই। আহ, আচ্ছা, এখানে আমার কথা শোনা যাচ্ছে আশা করি। আমি বেশি টাইম নিব না, আমি তাড়াতাড়ি শেষ করে দেব। আহ, এখানে একটা জিনিস মিস গেছে আমার কাছে মনে হচ্ছে, চণ্ডীদাস সমস্যা। আপনারা ওই যে চণ্ডীদাস যেটা, চণ্ডীদাস সাধারণত হচ্ছে যে সমস্যাটা হয়, চণ্ডীদাস হচ্ছে কোন যুগের বলা হয়। এখানে একটা জিনিস হচ্ছে চণ্ডীদাস সমস্যা সাধারণত যেটা হয়, চণ্ডীদাস মোট তিনজন। একটা হচ্ছে বড় চণ্ডীদাস, উনি হচ্ছে পাক চতুর্ণ যুগের কবি, বা পাক চতুর্ণ যুগের, এটা হচ্ছে 1201 থেকে 1500 সাল পর্যন্ত উনি। তারপরে হচ্ছে চণ্ডীদাস অথবা দেশ চণ্ডীদাস, উনি হচ্ছে 1501 থেকে 1600 পর্যন্ত, ওনাকে বলা হয় চৈতন্য যুগের কবি। আর হচ্ছে দীন চণ্ডীদাস, যে উনি হচ্ছে চৈতন্য যুগের পরবর্তী যুগে, মানে স্টিল নাও, মানে 1601 থেকে পরবর্তীতে আর কি। তো এই জিনিসটা হচ্ছে একটা কনফিউশন ছিল, এটা বলে দিলাম। আর মোটামুটি হচ্ছে জাফর সাহেব এগুলো সবই আলোচনা করছে, এবং হচ্ছে আমি এই জিনিস ক্ষেত্রে হচ্ছে আহ বিস্তারিত আলোচনা করবো, আমি নাটকে চলে যাই ডাইরেক্ট। এখানে নাটক যেটা আপনার হচ্ছে সহজ কথা হচ্ছে আপনাদের যে আগের যেগুলো আছে পয়েন্ট গুলা। আচ্ছা, আমি একটা জিনিস হচ্ছে আলোচনা করি এখানে আপনাদের ক্ষেত্রে। আমাদের আজকের যে টপিকটা ছিল, এই টপিকের ক্ষেত্রে প্রথম যে টপিক, এই টপিকের হচ্ছে যেমন মধ্যযুগের সাহিত্য ধারা, এটা আলোচনা করা হয়েছে। তারপরে হচ্ছে মধ্যযুগের প্রধান এবং সাহিত্যকর্ম, এটাও আলোচনা করা হয়েছে। তারপরে হচ্ছে বাংলা নাটকের যে উৎপত্তি বিকাশ, সেটা এখন আমি আলোচনা করবো। তারপরে হচ্ছে বাংলা গদ্যের উৎপত্তি ও বিকাশ, সেটা সাফি ভাই মোটামুটি আলোচনা করছে, যা করছে মোর দ্যান এনাফ। তারপর হচ্ছে আধুনিক যুগের সাহিত্যের কর্মের চরিত্র সমূহ। এই জিনিসটা হচ্ছে আমরা যখন আধুনিক যুগ পড়বো, তখন হচ্ছে আমরা এই জিনিসটা হচ্ছে তখন এটার মধ্যে ইনক্লুড করে দেবো, ইয়ার মতো আর কি। যেমন আমরা ফার্স্ট পেজে যখন পড়ছিলাম, তখন আমরা হচ্ছে নাউন আর হচ্ছে প্রনাউন পড়াইছি, আর এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ বাকি ছিল আর ভার্ব বাকি ছিল। এই জিনিসগুলো যেমন আমরা পরবর্তীতে ফার্স্ট পেজ থেকে আলোচনা করে দিব, ঠিক একই রকমের ক্ষেত্রে হচ্ছে আধুনিক যুগের বিভিন্ন সাহিত্যকর্ম যেগুলো আছে, এগুলো হচ্ছে আমরা নেক্সট যখন আধুনিক যুগ আসবে তখন হচ্ছে এটা ইনক্লুড থাকবে। তারপর আমি কিছু বলবো আধুনিক যুগ সম্পর্কিত, কিন্তু এটা পরীক্ষা থাকবে না, আপনাদের হচ্ছে পরীক্ষা থাকবে না, এটা হচ্ছে পরবর্তীতে যে থাকবে সেটার মধ্যে অ্যাড করে দেওয়া হবে। ওকে, এখানে নাটকের মধ্যে আমরা জানি হচ্ছে এখানে নাটক যেটা থাকে, নাটকের মধ্যে মোট তিনটা পার্ট, পাঁচটা অংশ থাকে নাটকের। পাঁচ অংশে বিভক্ত করা থাকে, যেমন হচ্ছে প্রারম্ভ থাকে, প্রবাহ থাকে, তারপর হচ্ছে উৎকর্ষ, গ্রন্থিজন, উপসংহার। তাহলে সাধারণত একটা নাটকের কয়টি অংশে বিভক্ত থাকে? তাহলে পাঁচটি অংশে বিভক্ত থাকে। আর নাটকের মোট দিক থেকে, মানে কাহিনীর দিক থেকে নাটক প্রধানত তিন প্রকার।
এখানে বীরকান্ত, তারপর হচ্ছে মিলনায়তন নাটক, তারপরে হচ্ছে এগুলো আপনারা পড়লেই পারবেন। জাস্ট হচ্ছে আমাদের কি পড়তে হবে, যেমন সামাজিক নাটক, এটা ইম্পর্টেন্ট। সামাজিক নাটকের মধ্যে হচ্ছে যেটা আচার আচরণ বা সাংস্কৃতিক যেটা থাকে, যেমন হচ্ছে দীনবন্ধু মিত্রের সাতবর একাদশী। সাতবর একাদশী কি ধরনের নাটক, সামাজিক নাটক। রবীন্দ্রনাথ ঠাকুর অচলায়তন কি ধরনের নাটক। তারপরে হচ্ছে মানচিত্র কি ধরনের নাটক, এগুলো পরীক্ষা আসে। জাস্ট এটা সবগুলো হচ্ছে কি সামাজিক সামাজিক ধরনের নাটক, এই জিনিসটা একটু দেখবেন। তারপরে ঐতিহাসিক নাটকের যেমন ক্ষেত্রে হচ্ছে যেমন দ্বিজেন্দ্র রায় শাহজাহান, তারপর হচ্ছে গিরিশচন্দ্র সুরজের ইব্রাহিম খান কামালের হচ্ছে পাশা নাটক, এগুলো হচ্ছে ঐতিহাসিক নাটক। আপনারা হচ্ছে just এগুলো পড়বেন, এই পয়েন্ট গুলো কোনটা কোন ধরনের নাটক। তারপর পৌরাণিক কারণ দ্বিজেন্দ্র রায়ের হচ্ছে সীতা, আর হচ্ছে পৌরাণিক নরনারায়ণ, এটা হচ্ছে পৌরাণিক নাটক। এবং হচ্ছে নাটকের যে পার্ট গুলো থাকে এখানে সবচেয়ে প্রকারভেদের মধ্যে গীতিত্ব নাট্যনাট্য, এটা হচ্ছে আমরা যখন হচ্ছে আধুনিক যুগ পড়বো তখন রবীন্দ্রনাথ ঠাকুর বা যে কবিগুলা পড়বো এটার মধ্যে বিস্তারিত এখানে পড়বে আর কি। আমরা আপনারা যদি জানেন, আপনাদেরকে একটা শীট দেওয়া হয়েছিল এর ক্ষেত্রে, টেলিগ্রাম একটা শীট দেওয়া হয়েছিল যে প্রথম বা হচ্ছে যে কনফিউজ যেগুলো একাধিক নাটক বা রবীন্দ্রনাথ কাজী নজরুল এদের হচ্ছে নাটক বা গল্প, তারপরে হচ্ছে উপন্যাস কিভাবে পড়তে হবে এখান থেকে এটা দেখতে পারেন। তারপর হচ্ছে নাটকের প্রকারভেদের ক্ষেত্রে যে আমরা যদি প্রশ্ন করি, এখানে করতে পারবো হচ্ছে চিত্রাঙ্গদা বা চণ্ডালিকা কি ধরনের নাটক, এটা হচ্ছে নৃত্য নাটক। তারপর হচ্ছে চরিত্র নাটক, এখানে হচ্ছে শ্রী মধুসূদন দত্তের বিদ্যাসাগরের চরিত্র নাটক। আর অতি নাটক বা রূপক নাটক এগুলো হচ্ছে জাস্ট আপনারা এখান থেকে উদাহরণগুলো পড়বেন আর কি। আর আমরা হচ্ছে ক্লাস শেষ হলে মোটামুটি লিখিত যে প্রশ্নগুলো থাকে এগুলো আমরা আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব। আর এখানে আরেকটা জিনিস হচ্ছে, এটা একটু মিস গেছে সম্ভবত, যে আহ গদ্যের কথা। এখানে আমাদের কিছু ইনফরমেশন আছে গদ্যের কথার ক্ষেত্রে। হচ্ছে আমরা আহ এখানে আমরা জানি হচ্ছে বাংলা গদ্যের যে জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এটা কিন্তু আমরা আধুনিক যুগে পড়বো বিস্তারিত। তো এখানে ক্ষেত্রে আমরা জাস্ট আলোচনা, প্রাইমারি আলোচনা যেটা সাফি ভাই বলছে এটা আমি এটা আর বলতেছি না। তবে হচ্ছে গদ্যের যে জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর উইলিয়াম ক্যারিকে বলা হয় বাংলা গদ্যের প্রতীকত, মানে হচ্ছে আলোকপদ্য বা আলোক উৎস যেটা। উনি মূলত হচ্ছে মানে হচ্ছে শৃঙ্খলতার সাহায্যে যে আহ বিদেশি ব্যবহার বা বিদেশি ভাষা ব্যবহার করার মাধ্যমে যে গদ্যকে যেভাবে ডেভেলপ করা যায় উইলিয়াম ক্যারি ছিল ওটি। তারপরে হচ্ছে কথোপকথন যে গল্পগ্রন্থটি, এটা ছিল মূলত হচ্ছে প্রথম যে বাংলা গদ্যের যে শুরু হয়। আর বাংলা ভাষা যে প্রথম যে নির্দেশন এটা হচ্ছে বিদিত। আর মোটামুটি এগুলোই। আর বিস্তারিত যা আছে এটা আধুনিক যুগের ক্ষেত্রে পড়বো। এই মোটামুটি ক্লাস এখানেই শেষের দিকে যাচ্ছে, আমার টাইমও বেশি নেই আমাদের অবশ্য। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের গ্রুপে আছে, গ্রুপে বলতে পারেন। কথা কি শোনা যাচ্ছে আমার? জি ভাইয়া। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা হচ্ছে লিখিত প্রশ্নগুলো আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব। আর মোটামুটি এখানে যা দেখছে আসলে এখানে হিউজ পড়া, আপনারা হচ্ছে এত শর্ট টাইমে এগুলা প্রায় 2 ঘন্টার ক্লাস হয়েছে, আমরা ক্লাস নিচ্ছি কিন্তু শর্ট টাইমে যতটুকু প্রয়োজন বা যতটুকু না বললেই নয়, চেষ্টা করছি এটা বলার জন্য। আচ্ছা, এখানে আরেকটা জিনিস হচ্ছে আমি বলছি যে লাস্টের যে আধুনিক যুগের পার্টটা আমরা কিন্তু আবার বলবো আর কি। জাস্ট হচ্ছে যেগুলো হচ্ছে আহ মানে এখানে আলোচনা করার দরকার ছিল, আমরা এটা একটু আলোচনা করে জাস্ট 5-6 মিনিট সময় আছে সম্ভবত এখানে। তো আমরা জানি হচ্ছে আধুনিক যুগ শুরু হয় 1801 সাল থেকে বর্তমান সাল পর্যন্ত। আমাদের মূলত প্রথম পর্ব যেটা শুরু হয় 1801 থেকে 1800 সাল পর্যন্ত, 1860 পর্যন্ত, এটা হচ্ছে আধুনিক যুগের। আর চূড়ান্ত পর্ব শুরু হয় 1861 থেকে বর্তমান সময় পর্যন্ত, হচ্ছে স্টিল নাও আধুনিক যুগ চলতেছে। আমাদের এই আধুনিক যুগের মোট 4টি ধারা আছে, একটা হচ্ছে প্রবন্ধ, নাটক, উপন্যাস এবং ছোট গল্প। এগুলো হচ্ছে আমরা বিস্তারিত বলবো কিন্তু নেক্সট যখন আধুনিক যুগ পড়াবো। আর এখানে একটা ধারা আছে সম্পৃক্ত ধারা, এটা হচ্ছে বিহারীলাল চক্রবর্তী, এটা মূলত এই সম্পৃক্ত ধারাটা তৈরি করছেন, বা এটাকে গীতি কবিতাও বলা হয়। আমরা জানি ছোট গল্পের জনক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। আর আমাদের প্রথম যে প্রকাশিত ছোট গল্প এটা হচ্ছে ভিখারিণী, 1874 সালে এটা হয়। আর প্রথম যে সার্থক ছোট গল্প সেটা হচ্ছে দানাপানা, 1890 সালে। আর প্রথম যে উপন্যাস পরিচিতি এটা আলালের ঘরে দুলাল, 1858 সালে, পেরিচাঁদ মিত্র। আর বঙ্কিম চট্টোপাধ্যায়ের যে দুর্গেশ নন্দিনী, 1865 সালে, এটা হচ্ছে সার্থক উপন্যাস। মানে সার্থক উপন্যাস এবং হচ্ছে সার্থক উপন্যাস আর এমনি উপন্যাসের পার্থক্য যদি আপনাকে যদি বেসিক পার্থক্য বলা হয়, আপনাকে বলতে পারবেন? আচ্ছা থাক, আমি এটা ডিটেলস আলোচনা করবো পরে, যখন আমরা আধুনিক যুগ শুরু করবো তখন ডিটেলস আলোচনা করবো এগুলো নিয়ে। আর নাটকের ক্ষেত্রে হচ্ছে যেমন বঙ্কিম চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা, 1866। এখানে যদি আপনার অপশন অনুযায়ী অ্যান্সার করতে হবে, দুর্গেশনন্দিনী এবং কপালকুণ্ডলা যেটা। তারপর নাটকে হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত, 1859 সালে, এটাকে বলা হয় শর্মিষ্ঠা। বা এটা আপনাদের তো এগুলো আপনাদের পরীক্ষা থাকবে না, আসলে হচ্ছে আমি যেহেতু আধুনিক যুগ আছে একটা আলোচনা করা দরকার এই জন্য করতেছি। এটা হচ্ছে নেক্সট যখন আমরা আধুনিক যুগ করবো তখন আমরা বিস্তারিত বলবো আর কি। তো ক্লাস মোটামুটি এখানেই শেষ। আপনাদের যদি কিছু বলার থাকে আমাদের গ্রুপে বলতে পারেন বা এখানেও বলতে পারেন।